সন্ধ্যাবেলায় মিষ্টি প্যাকেট হাতে নিয়ে নিশাদ বাসায় ফিরল। বাসায় ঢুকে মাকে ডাক দিল। মা, মা, নীলা, সিমি কোথায় সবাই? আসছি। মা, নীলা আর সিমি এলো। কি রে মা, কেমন হলো ইন্টারভিউ? এই না, আগে মিষ্টি মুখ করো, চাকরিটা আমি পেয়ে গেছি। কনগ্রাচুলেশনস আপু, কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস। মায়ের পায়ে সালাম করলাম, তারপর মাকে মিষ্টি খাইয়ে দিলাম। নীলা সিমিকেও মিষ্টি খাইয়ে দিলাম, ওরাও সবাই আমাকে মিষ্টি খাইয়ে দিল। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নিশাদ জাহান, অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্স কোর্স করছি। আর এতক্ষণ যাদের সাথে কথা বললাম তারা হলো আমার মা আর আমার 2 বোন। আমরা 3 বোন, আমি বড়, তারপর নীলা আর ছোট সিমি। নীলা একাদশ শ্রেণীতে পড়ে আর সিমি নবম শ্রেণীতে পড়ে। 2 বছর আগে আমার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর আমি সংসারের হাল ধরি। একটা পার্ট টাইম জব আর 2টো টিউশনি করাতাম। আজ একটা প্রাইভেট কোম্পানির মালিকের অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ভাগ্য ভালো থাকায় চাকরিটা পেয়ে গেছি। সেই খুশিতে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে এসেছি। আজ অফিসে জয়েন করব। সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। বললেন, শুনুন, আগামীকাল থেকে আমাদের নতুন বস অফিসে আসবে আর তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে নিয়োগ করা হয়েছে। কালকে বসকে ওয়েলকাম করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালকে একটু তাড়াতাড়ি অফিসে আসবেন। ওকে। ওকে, এখন তাহলে আপনার কাজ করুন, আমি আসছি। কাজ শেষ করে সন্ধ্যা 6টার সময় বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অল্প কিছু নাস্তা করে রেডি হচ্ছি, তখন আম্মু আসলো। কি রে, আবার রেডি হচ্ছিস? কোথাও বেরোবি নাকি? টিউশনি করাতে। এই মাত্র তো অফিস থেকে ফিরলি, এখন আবার টিউশনি করতে যাবি? এখন তো চাকরি পেয়েছিস, টিউশনি দুটো ছেড়ে দিলেই তো পারিস। এত পরিশ্রম করলে তো তোর শরীর খারাপ করবে। না আম্মু, আমার কিছু হবে না। তোমাদেরকে ভালো রাখার জন্য আমি সব কিছু করতে পারি। আর সামির বাসা তো আমাদের বিল্ডিং এর মধ্যেই। ওকে রাতে পড়াবো আর লামিয়া ও আছে না, ওকে সকালে পড়াবো। তোর যা ইচ্ছে কর, আমি আর কি বলবো? আমার কোনো কথা শুনিস তুই? আম্মু প্লিজ রাগ করো না, আমি এই যাবো আর আসবো। তুমি গিয়ে দেখো তো নীলা সিমি পড়তে বসেছে কিনা। হ্যাঁ, পড়েছে। ওকে, আসছি। টিউশনি করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়াশোনা করে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে টিউশনি করাতে গেলাম। সেখান থেকে ফিরে নাস্তা করে অফিসের জন্য রেডি হলাম। আমার অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অফিসে এসে বসকে ওয়েলকাম করার পর ম্যানেজার তাকে সমস্ত অফিস ঘুরে দেখালো, আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তাকে তার কাজ বুঝিয়ে দিয়ে ম্যানেজার তার কেবিনে চলে গেল। আমি আমার জায়গায় আর বস তার নিজের চেম্বারে। আমি বসে বসে একটা ফাইল রেডি করছি, তখন গার্ড এসে বলল আমাকে বস ডাকছে। তাড়াতাড়ি করে বসের কেবিনে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভেতরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে কেন, বসো। আমি ঠিক আছি স্যার, ডেকেছেন? হ্যাঁ, আগে বসো। ওকে স্যার। একটা চেয়ার টেনে বসলাম। যে জন্য ডেকেছি তোমায় সেটা বলি। ওকে স্যার, বলুন। আমার প্রতিদিনের অফিস টাইমের একটা রুটিন তৈরি করবে। ম্যানেজারের থেকে আগেই জেনে নেবে আমার কোন দিন কী কাজ আছে। আর হ্যাঁ, সমস্ত কাজ টাইমলি হওয়া চাই। ওকে স্যার। ম্যানেজার বলল তোমাকে একটা ফাইল দিয়েছে। জি স্যার। ওটা একবার নিয়ে এসো। সরি স্যার, ওটা এখনো তৈরি হয়নি, ওটা আমাকে কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে। ওকে, ওটা তৈরি করে আমাকে দিয়ে যাও। ওকে। এখন তুমি আসতে পারো। ঠিক আছে স্যার। আমার কেবিনে এসে তাড়াতাড়ি ফাইলটা রেডি করে বসকে দিয়ে দিলাম। এভাবেই কয়েক মাস কেটে গেল। বসের সব কাজ ঠিক সময় করে দেই। বোনদের আর আমার লেখাপড়া ভালোই চলছে। দুপুরে বসের খাবার সার্ভ করছি, তখন আম্মু ফোন করলো। হ্যাঁ আম্মু, বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন মা, কি হয়েছে? স্কুল থেকে ফেরার সময় সিমির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো তুমি? কিভাবে হলো? সব পরে বলবো, তুই তাড়াতাড়ি আয়, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ওর বসের কাছ থেকে ছুটি নিয়ে হসপিটালে গেলাম। আম্মু সিমিকে ভর্তি করেছে, ওর চিকিৎসা চলছে। আমি যাওয়ার পর আম্মু আমাকে ডক্টরের সাথে কথা বলতে বললো। আমি ডক্টরের সাথে কথা বলতে গেলাম, কিন্তু ডক্টর আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ ডক্টর আমাকে বলল, দেখুন মিস নিশাত, আপনার বোনের মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে, ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে।
ইমিডিয়েটলি অপারেশন না করলে যে কোনো সময় মারাত্মক কিছু ঘটে যেতে পারে। কি বলছেন আপনি? অপারেশন ছাড়া ওষুধে কি কোনো কাজ হবে না? না, আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তাও আগামী 8 ঘন্টার মধ্যে না হলে আমরা আর কিছু করতে পারবো না। ডক্টর, এই অপারেশন করতে কত টাকা লাগবে? অপারেশনের খরচ হবে 95,000 টাকা, আর মেডিসিন ও অন্যান্য খরচ বাবদ 1,25,000 টাকা খরচ হবে। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। ওকে। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে এলাম। চিন্তায় আমার প্রাণ যায় যায় অবস্থা। কোত্থেকে এত টাকা জোগাড় করব, তাও এত কম সময়ের মধ্যে? কিছুই মাথায় আসছে না। আমাকে আসতে দেখেই আম্মু তাড়াতাড়ি আমার কাছে আসলো। কিরে, ডাক্তার কি বলল? সিমির কি হয়েছে? ওর এখনো জ্ঞান ফিরছে না কেন? আম্মু প্লিজ, তুমি শান্ত হও। এমনিতেই তোমার শরীরটা ভালো নেই, তুমি কিছু চিন্তা করো না। ডাক্তার বলেছে সিমির ব্রেনে আঘাত লেগেছে, ওখানে রক্ত জমাট বেঁধে আছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন? আম্মু প্লিজ, তুমি চিন্তা করো না, আমি তো আছি, সিমির কিচ্ছু হবে না। এই নীলা, তুই আম্মুর কাছে থাক, আমি আসছি। কোথায় যাবি তুই? আম্মু, আমি টাকা আনতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কত টাকা লাগবে? বেশি না, এই 50,000 টাকা খরচ হতে পারে। আম্মুকে মিথ্যা বললাম, কারণ আম্মু এমনিতেই অসুস্থ, আর এসব শুনে চিন্তা করে যদি কিছু হয়ে যায়। 50,000? কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? আম্মু, তুমি চিন্তা করো না, তুমি তো জানো আমার কাছে 30,000 টাকা আছে, আর বাকিটা আমার কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে নিব। কিন্তু তোর কোনো বন্ধু কি টাকা দেবে? হ্যাঁ আম্মু দিবে, আমি যাচ্ছি, টাকা নিয়েই ফিরবো। নীলা, আম্মুর খেয়াল রাখিস। হসপিটাল থেকে বেরিয়ে এলাম। এখন কোথায় যাব, কার কাছে সাহায্য চাইবো, কিছুই মাথায় আসছে না। আব্বু বেঁচে থাকলে হয়তো আজকে আমাকে এভাবে চিন্তা করতে হতো না। আব্বু, তুমি কেন চলে গেলে আমাকে একা করে? সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেলে তুমি। তারপরও তো ভালোই কাটছিল আমাদের দিন, কিন্তু আজ কেন এরকম একটা বিপদের মুখে পড়তে হলো? কেন? অঝোর ধারায় পানি পড়ছে চোখ দিয়ে। এক বন্ধুকে ফোন করলাম। হ্যালো রায়ান। হ্যাঁ বল, তোর তো কোনো খোঁজ খবরই নেই, একেবারে ভুলেই গেছিস। না রে, ভুলিনি, তবে আজ অনেক বড় একটা বিপদে পড়েছি, তোর কাছে সাহায্য চাই। বল, কি করতে হবে আমাকে? আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমিডিয়েটলি ওর অপারেশন করাতে হবে। তোর কাছে কিছু টাকা হবে ধার হিসেবে? আমি পরে দিয়ে দিব। কি বলছিস তুই এসব? সিমির কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আর আমার কাছে এখন অল্প কিছু টাকা আছে। সব কথা পরে বলবো। কত টাকা আছে তোর কাছে? 20,000 টাকা আছে। ওকে, তুই টাকাটা নিয়ে বিপাশা রেস্টুরেন্টে আয়, আমি ওখানে আসছি। ওকে, আমি এখানে আসছি। রায়ানের ফোন কেটে দিয়ে আমার কাছে থাকা টাকা নিয়ে রেস্টুরেন্টে পৌঁছালাম। ওখানে গিয়ে দেখি রায়ান পৌঁছে গেছে, একটা টেবিলে বসে আছে। আমি গিয়ে বসলাম। এই নে টাকা। ওর হাতটা ধরে কান্না করে দিলাম। থ্যাংক ইউ দোস্ত, আমি তোর এই উপকার কখনো ভুলবো না। ধুর পাগলি, এখন এভাবে কান্না করিস না। বন্ধুর বিপদে বন্ধু পাশে থাকবে না তো কে থাকবে? ওর সাথে আরও কিছুক্ষণ কথা বললাম, ওকে সব কিছু খুলে বললাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে দেখি বস ফোন করেছে। ফোনটা রিসিভ করে, হ্যালো স্যার। এখনই অফিসে চলে আসো। কিন্তু স্যার, আমি তো ছুটি নিয়েছি, তাও আপনার কাছ থেকে। আমি তোমার ছুটি ক্যান্সেল করলাম। চাকরি করার ইচ্ছা থাকলে এখনই আসো, না হলে আর অফিসে আসার প্রয়োজন নেই। স্যার আমার কথাটা তো শুনুন। হ্যালো হ্যালো। ফোন কেটে দিয়েছে। এখন কি করব আমি? আমার হসপিটালে যাওয়াটা ভীষণ জরুরি, আর চাকরি বাঁচাতে হলে অফিসেও যেতে হবে। কি করব এখন আমি? কিছুই মাথায় আসছে না। রায়ান বলল, হোয়াট হ্যাপেন্ড? এনিথিং রং? কি হয়েছে আমাকে বল। আকাশ স্যার এখনই অফিসে যেতে বলেছে। এখন তুই বল, চাকরি বাঁচাতে অফিসে যাব নাকি বোনকে বাঁচাতে হসপিটালে যাব? আকাশ মানে তোর বস? হ্যাঁ। এখন দুটোই বাঁচানো জরুরি, তবে আমার মনে হয় তোর এখন অফিস যাওয়াটা প্রয়োজন। কিন্তু এখন অফিসে গেলে বাকি টাকাটা জোগাড় করব কিভাবে? সেটাও তো একটা ব্যাপার। এখন তুই কি করবি? আমার মাথায় আসছে না তো কিছু। আচ্ছা, তুই আমার একটা উপকার করবি? বল, আমায় কি করতে হবে? তুই এই টাকাটা নিয়ে হসপিটালে যেতে পারবি? হ্যাঁ পারবো। ওকে, তুই এই টাকাটা নিয়ে হসপিটালে যা, আর এই টাকাটা জমা দিয়ে ডক্টরকে অপারেশনের ব্যবস্থা করতে বল। আমি বাকি টাকা নিয়ে চলে আসবো। ওকে, তাহলে আমি হসপিটালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আসিস। ওকে,
ওখানে আম্মু নীলা আছে, ওদের খেয়াল রাখিস। আর হ্যাঁ, আম্মুকে কিছু বলিস না, কেমন? ওকে, সাবধানে থাকিস। রায়ান হসপিটালে চলে গেল আর আমি অফিসে। বসের কেবিনের দরজায় নক করলাম। মে আই কাম ইন স্যার? কামিন। ভয়ে ভয়ে ভেতরে গেলাম। স্যারের চোখে মুখে ক্রোধের উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু রেগে থাকার কারণটা ঠিক বুঝতে পারলাম না। স্যার বসে বসে একটা ফাইল চেক করছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রশ্ন করলাম, স্যার কোনো সমস্যা? সমস্যা না থাকলে কি এখানে তোমাকে মুখ দেখতে রেখেছি? এটা কি করেছো? একটা কাজও তো ঠিক মতো করতে পারো না, যত সব। স্যার কি হয়েছে? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? এই নাও, নিজের চোখেই দেখো। এই বলে তার হাতে থাকা ফাইলটি আমার দিকে ছুঁড়ে মারলো। ফাইলটা কিছুটা কৌণিকভাবে এসে আমার কপালে লাগলো, আর আমার বাম দিকের ভ্রুর উপরে কিছুটা ব্যথা অনুভব করলাম। আমি ছোট্ট করে আহ করে চিৎকার দিলাম। তারপর ওখানে হাত দিতেই হাতটা ভেজা ভেজা লাগলো। আমি হাতটা নিচে নামিয়ে দেখি হাতে রক্ত লেগে আছে, মানে আমার কপালের ওই জায়গাটা কেটে গেছে। কিছু না বলে নিচ থেকে ফাইলটা তুললাম। ফাইলটা তুলে আমি বললাম, স্যার এই ফাইলটা তো আমি রেডি করিনি, ইনফ্যাক্ট আমি এই ফাইলটা তো দেখিনি। শাট আপ! এখন নিজের দোষ ঢাকতে চাইছো? ফাইল যেই রেডি করুক না কেন, সেটা চেক করে তারপর আমার কাছে জমা দেওয়া তোমার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বে তুমি অবহেলা করেছো। আমার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেই দিকে আমার বিন্দুমাত্র খেয়াল নেই। স্যার এই ফাইলটা আপনার কাছে আগামীকাল জমা দেওয়ার কথা ছিল। আজ যদি ছুটি না নিতাম তাহলে এটা আজকেই কমপ্লিট হয়ে যেত, আর আগামীকাল জমা দিয়ে দিতাম। তাহলে অফিসের কাজ রেখে ছুটি কেন নিয়েছো? বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য? বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার জন্য? স্যার আপনি যা ভাবছেন তা নয়, আসলে আমার... চুপ করো! তোমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েদের আমার ভালো করে চেনা আছে। তোমরা শুধু টাকা চেনো, তোমাদের কাছে টাকাটাই সব। তুমি বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতে যাওয়ার জন্য ছুটি নিয়েছো। তুমি জানো আমার এই ফাইলটা ঠিক না থাকলে আমার কোম্পানি কত টাকা লস হবে? স্যার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করছেন। অনেক বলেছেন, আর নয়। আমি ফুর্তি করতে গেছি মানে কি? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ আমরা মিডিল ক্লাস, তবে আমাদের কাছে টাকাটাই সব নয়। আমাদের কাছে টাকার চেয়ে মূল্যবান আমাদের আত্মসম্মান। হাউ ডেয়ার ইউ! তুমি আমার সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পেলে? আকাশ চৌধুরীর সামনে বড় বড় বিজনেসম্যান মাথা নিচু করে কথা বলে, আর তোমার মতো একটা 2 টাকার মেয়ে আকাশ চৌধুরীর সঙ্গে তর্ক করছে? আমার গাল বেয়ে রক্ত নিচে পড়ছে টপ টপ করে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আই এম সো সরি স্যার। আমি 2 টাকার মেয়ে হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগেই আমার ফোন বেজে উঠলো। ফোনটা তুলে দেখি রায়ান ফোন করেছে। কি বয়ফ্রেন্ডের কল বুঝি? স্যার প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন। ওকে, আমার সামনে কথা বলতে হবে এবং লাউড স্পিকারে। ওকে স্যার, আপনি যখন চাইছেন তাই হবে। ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করলাম। হ্যালো। হ্যাঁ, কোথায় তুই? আমি অফিসে। ওদিকের কি অবস্থা? সিমির অবস্থা একেবারে ভালো নয়। ডক্টর বলেছে পুরো টাকা জমা না দিলে অপারেশন শুরু করবে না। টাকার ব্যবস্থা করতে পেরেছিস? না এখনো ব্যবস্থা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আম্মুকে বল চিন্তা না করতে, আর হ্যাঁ ডক্টরকে বল অপারেশনের ব্যবস্থা করতে। আমি টাকা নিয়ে আসছি। আন্টি খুব কান্নাকাটি করছে, তাকে কিছুতেই সামলাতে পারছি না। আন্টি সবকিছু জেনে গেছে, তাই আরো বেশি করে চিন্তা করছে। তোকে তো আমি আম্মুকে কিছু জানাতে বারণ করেছিলাম। হ্যাঁ, আমি কিছু জানাইনি। ডক্টরের সাথে কথা বলছিলাম, তখন আন্টি সব শুনে ফেলে। আম্মু নীলা দুপুরে লাঞ্চ করেনি, তুই ওদেরকে নিয়ে কোনো হোটেলে গিয়ে লাঞ্চ করে নিয়ে আয়, আমি এসে টাকা দিচ্ছি। আর হ্যাঁ নীলাকে বল আম্মুকে প্রেশার ওষুধটা খাইয়ে দিতে। এখন তো 5টা বাজে, 6টা পর্যন্ত আমার অফিস টাইম। আমি আর 1 ঘন্টা পরেই আসছি। ওকে, তুইও খেয়ে নিস, তুইও তো দুপুরে কিছু খাসনি। আচ্ছা রাখছি। ফোন কেটে দিয়ে স্যারকে বললাম, সরি স্যার আপনার টাইম ওয়েস্ট করার জন্য। কি হয়েছে? স্যার এটা আমার পারিবারিক ব্যাপার, এটা আপনার না জানলেও চলবে। অফিসের আর কি কাজ আছে সে ব্যাপারে কথা বলুন। আমি কোন ব্যাপারে কথা বলবো আর কোন ব্যাপারে বলবো না সেটা কি তুমি ঠিক করবে? সরি স্যার। বলো কি হয়েছে? আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও এখন কি অবস্থা? অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। ও আচ্ছা, একটু আগে যার সাথে কথা বলে সে কে? আমার ফ্রেন্ড। এই রায়ানি কি কিছুক্ষণ আগে তোমার সাথে রেস্টুরেন্টে ছিল? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কিভাবে জানলেন? সেসব তোমাকে জানতে হবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বোনকে হসপিটালে রেখে তুমি বন্ধুর সাথে রেস্টুরেন্টে কি করছিলে? স্যার ওর কাছে টাকা আনতে গিয়েছিলাম। কত টাকা প্রয়োজন তোমার বোনের অপারেশনে? 1,25,000 টাকা। ওকে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি হসপিটালে টাকা পৌঁছে দিবে। স্যার আপনি কেন এতগুলো টাকা দিবেন?
টাকাটা লোন হিসেবে নাও, বেতন থেকে অল্প অল্প করে কেটে রাখবে অফিস কর্তৃপক্ষ। ওকে স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না। আর হ্যাঁ, এতক্ষণের ব্যবহারের জন্য আই এম সরি। আমি না বুঝিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। না না স্যার, ঠিক আছে। ও মাই গড, তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তাড়াতাড়ি চলো। স্যার আপনি ব্যস্ত হবেন না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি চুপ করো তো, তাড়াতাড়ি এসো। বসের সঙ্গে হসপিটালে গেলাম। সেখানে গিয়ে কপাল ব্যান্ডেজ করে মেডিসিন নিয়ে ফেরার সময় বস রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিতে বলেছিল, কিন্তু আমার খিদে নেই বলে চলে এসেছি। আমার পরিবারের সবাই না খেয়ে আছে। এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে না। আমি হসপিটালে পৌঁছানোর পূর্বে বস আমাকে ফোন করে জানালেন যে হসপিটালে টাকা জমা দিয়ে দিয়েছে। আমি হসপিটালে ঢুকতেই আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিল। এ কি হয়েছে তোর কপালে? তেমন কিছুই হয়নি, এই সামান্য একটু কেটে গেছে মা। কিভাবে কাটলো? কিছু না মা, দরজার সাথে ধাক্কা লেগে কেটে গেছে। একটু সাবধানে চলাচল করতে পারিস তো। আচ্ছা শোন না, টাকার কিছু ব্যবস্থা হলো? হ্যাঁ মা, হয়ে গেছে। কে দিল এতগুলো টাকা তোকে? অফিস থেকে লোন দিয়েছে। আম্মুর সাথে কথা বলে ডক্টরের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর সিমির অপারেশন শুরু হলো। অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলো। নার্স এসে যা বলল তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। পেশেন্টের অনেক ব্লিডিং হয়েছে, অনেক ব্লাড লস হয়েছে। পেশেন্টের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। ইমিডিয়েট ও নেগেটিভ ব্যবস্থা করুন রক্তের। না হলে আগামী 1 ঘন্টার মধ্যে পেশেন্টকে রক্ত সঞ্চালন করতে না পারলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। কি বলছেন? আপনাদের ব্লাড ব্যাংকে কি ও নেগেটিভ রক্ত নেই? আর রক্ত লাগবে সেটা আপনারা আমাদের আগে জানালেন না কেন? দেখুন, আগে আমরা বুঝতে পারিনি যে এতটা রক্তক্ষয় হয়েছে, তাই আপনাদের জানাইনি। আর আমাদের ব্লাড ব্যাংকেও ও নেগেটিভ রক্ত নেই। আপনারা ইমিডিয়েটলি রক্ত জোগাড় করে দিন। আমাদের তো কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ নয়, তাহলে এখন রক্ত কোথায় পাবো? প্লিজ একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। নার্স চলে গেল। টেনশনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আম্মু তো এসব শুনে মাটিতে বসে পড়েছে। আমি আর নীলা আম্মুকে ধরে একটা টুলে বসালাম। আম্মু তুমি চিন্তা করো না, আমি তো আছি। খুঁজে দেখ রক্ত পাস কিনা। আম্মু আমি দেখছি কি করা যায়। রায়ান, আমাদের সব বন্ধুদের ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। ও নেগেটিভ রক্ত যার আছে ইমিডিয়েট এখানে আসতে বল। আমি অলরেডি কয়েকজনকে ফোন করেছি, বাকিদেরও করছি। তুইও সবার কাছে ফোন করে খবর নে। রায়ান আর আমি সমানে সবাইকে ফোন করে যাচ্ছি, কিন্তু কাউকে পাচ্ছি না। আম্মু বলল, নিশাত, রক্তের কোনো ব্যবস্থা হলো? না আম্মু, এখনো কোনো ব্যবস্থা হয়নি। তাহলে কি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না? আমার সিমি এইভাবে শেষ হয়ে যাবে? সিমি বাঁচবে, অবশ্যই বাঁচবে। আমি রক্ত দেব ওকে। পেছন থেকে কেউ এটা বলে উঠতেই আমরা সবাই মিলে পেছনে ফিরে তাকালাম। পেছনে ফিরে যাকে দেখলাম তাতে আমি আর রায়ান পুরো শকড। তুই এখানে? ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক টি শার্ট, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে ব্রেসলেট। চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলল, হ্যাঁ আমি। কেন, আমাকে এখানে দেখে খুব অবাক হচ্ছিস তোরা? তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে, আমরা তোর মুখ দেখতে চাই না। কেন এসেছিস তুই? চলে যা আমাদের সামনে থেকে। প্লিজ আজকের জন্য সবকিছু ভুলে যা। আমাকে তোরা যা পারিস পরে বলিস। এখন আগে সিমিকে বাঁচানোটা দরকার। আর আমি এখানে তোদের সঙ্গে তর্ক করতে আসিনি, আর না এসেছি নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আমি এসেছি সিমির জন্য। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি ওকে রক্ত দিয়ে বাঁচাতে চাই। তুই ভাবলি কিভাবে তোর মতো একটা বিশ্বাসঘাতক চরিত্রহীন লম্পটের রক্ত নিয়ে আমার বোনকে বাঁচাবো? সিমি মরে গেলেও তোর শরীরের এই পাপী রক্ত আমি আমার বোনের শরীরে কিছুতেই প্রবাহিত হতে দিব না। প্লিজ নিশু, এটা আমার রক্ত না ভেবে অন্য কারো রক্ত ভেবে নে। আন্টি আপনি কিছু বলুন প্লিজ। আমি এই দুপুরে জানতে পেরেছি সিমির অ্যাক্সিডেন্টের কথা। আমি দুপুরের ফ্লাইটে লন্ডন থেকে চলে এসেছি, এখন পর্যন্ত বাসায় যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি। প্লিজ আন্টি, অন্তত সিমির জন্য হলেও আমাকে ফিরিয়ে দিবেন না? হ্যাঁ, তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিশাত থাম। দেখ, আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কিন্তু আজকে এই সময়ে দাঁড়িয়ে আমার নিলয়কে প্রয়োজন। আমার মেয়ের জীবন সংকটে রয়েছে। আজ আমি নিলয়কে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। নিলয়, তুমি আমার সাথে এসো। আম্মু তুমি বুঝতে পারছো না। কিছু বুঝতে চাই না। এই মুহূর্তে আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মেয়ে। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। নিলয় তাড়াতাড়ি এসো।
আম্মু নিলয়কে নিয়ে চলে গেল সিমিকে রক্ত প্রদান করার জন্য। আমি রায়ান আর নীলা অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নীলার ব্যাপারটা আপনারা কিছু বুঝতে পারেননি, তাই তো? সেটা বুঝতে হলে ফিরে যেতে হবে 2 বছর পেছনে। আব্বু মারা গেছে 2 মাস হয়ে গেছে। আমার ফ্যামিলির অনেকটা আর্থিক অনটনে পড়ে গেছে, কারণ আমার বাবা ছিলেন একজন চাকুরিজীবী। তার একা রায়ে আমাদের সংসার এবং আমাদের 3 বোনের লেখাপড়া চলতো। মা ছিলেন গৃহিণী। তাই বাবার মৃত্যুর পর আমাদের পরিবারের আয়ের উৎস না থাকায় অভাব অনটন দেখা দিয়েছে। আমি চাকরি খুঁজছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। সবেমাত্র টিউশনি করাতে শুরু করেছি। তার কিছুদিন পর একটা কফি হাউসে পার্ট টাইম জব পাই, কিন্তু সেই জবের কথা আমার পরিবারের বাইরে কাউকে জানাইনি। আমরা 7 জন ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করেছি। আমার বন্ধুরা সবাই অনেক বড়লোক ঘরের সন্তান। আমি আর রায়ান আমরা দুজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর বাকিরা হলো নিলয়, শাফিন, ইরা, আবির, জিয়া, রায়ান আর আমি। আমার বাবার মৃত্যুর পর ওরা সবাই আমাদের পরিবারের দায়িত্ব নিতে চেয়েছে। আমি ওদের কারো কাছ থেকে কোনো সাহায্য নিইনি। আমরা 7 জন ছিলাম, এক আত্মা এক প্রাণ। একজন কলেজে না এলে সেদিন আর কেউ কোনো ক্লাস করতাম না। সবাই সবার বিপদে পাশে থাকে। একদিন কলেজ মাঠে সবাই বসে গল্প করছি, শুধু ইরা এসে পৌঁছায়নি। আচ্ছা চল না সবাই মিলে দূরে থেকে কোথাও ঘুরে আসি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছে সবাই মিলে ঘুরতে যেতে। হ্যাঁ, গেলে কিন্তু খারাপ হয় না। অনেকদিন হলো সবাই মিলে কোথাও ঘুরতে যায় না। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা তোরা যা, ঘুরে আয়। আমার কোথাও যাওয়া হবে না এখন। হ্যাঁ, আমারও যাওয়া হবে না। হয়ে গেল, আর যাওয়া হচ্ছে না। কোথায় যাওয়ার কথা হচ্ছিল আমাকে না বলে? পেছন থেকে ইরা কথাটা বলল। আরে তুই এসে গেছিস, আয় আমার পাশে বস। ইরা গিয়ে নিলয়ের পাশে বসলো। এবার বল, কোথায় যাওয়ার প্ল্যান করছিলি? সবাই মিলে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না। কেন? নিশু, রায়ান ওরা যাবে না, তাই আর যাওয়া হচ্ছে না। ও আচ্ছা তোর হাতে এটা কি? সবাই ইরার হাতের দিকে লক্ষ্য করলাম। ওর হাতে ছোট্ট একটা কাগজ। আরে এটা কিছু না। দেখা এটা কি? না, দেখাবো না। দেখা দেখা বলছি। নীল, নীল প্লিজ নীল, এরকম করিস না। কিছুক্ষণ জোরাজুরি করার পর নিলয় ইরার উপর পড়ে গেল। এমনভাবে পড়লো নিলয়ের ঠোঁট ইরার ঠোঁটে মিশে গেল। কিছুক্ষণ পর নিলয় ইরার উপর থেকে উঠে, সরি, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ইটস ওকে, চল সবাই ক্লাসে যাই। ক্লাস করে বাসায় চলে আসলাম। লাঞ্চ করে রেডি হয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। কফি হাউসে আমার ডিউটি হচ্ছে 4 ঘন্টা, দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কফি হাউসের নাম সুরভি কফি হাউস। কাজ করতে করতে প্রায় 5টা বাজে। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। ফোন তুলে দেখি ইরা রিসিভ করে কানে ধরতেই, নিশাত, নিশাত প্লিজ আমাকে বাঁচা, নীল আমার সাথে অসভ্যতা করছে। হ্যালো ইরা। ইরা, কি হয়েছে? কি বলছিস? কোথায় আছিস তুই এখন? নীল আমার ঘুরতে যাবার নাম করে সুরভি কফি হাউসের পাশের বিল্ডিংয়ে নীলের বাবার একটা ফ্ল্যাট আছে, আমাকে ওখানে নিয়ে এসেছে। আমি এখন ওয়াশরুমে এসে তোকে ফোন করলাম। আমি সবাইকেই ফোন করছি, প্লিজ তোরা সবাই তাড়াতাড়ি আয়, আমাকে বাঁচা। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিয়েছে। কি করব এখন আমি? ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম নীলের ফ্ল্যাটের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নীলের ফ্ল্যাটের দরজায় নক করলাম। ভেতর থেকে প্রচুর চেঁচামেচির শব্দ আসছে। ইরা চিৎকার করে বলছে, নীল এরকম করিস না, ছেড়ে দে আমাকে। আমি, ইরা, নীল প্লিজ দরজা খোল। নীল, নীল প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ নীল। এর মধ্যে আমার সব বন্ধুরা এসে গেছে। সবাই মিলে দরজায় নক করলাম, কিন্তু কিছুতেই ওরা দরজা খুলছে না। ভেতরে ওরা দুজন কথা বলছে। বাহিরে আমরা 5 জন, তাই চেঁচামেচিতে কারো কথা কেউ শুনতে পাচ্ছি না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে দরজা ভেঙে ফেলবো। ঠিক তখনই ইরা দরজা খোলে। ইরা বাইরে এসে আমাকে আর জিয়াকে ধরে কান্না করে দেয়। ওর পরনের জামা কাপড় সব ছেঁড়া, চুলগুলো সব এলোমেলো। নীলও বাইরে এলো, ওর গায়ে জামা নেই। ইরা বলল, দেখ তোরা ও আমাকে কি করছে। তোরা সবাই ঠিক টাইমে না এলে ওই শয়তানটা এতক্ষণে আমার অনেক বড় ক্ষতি করে দিত। কি বলছিস তুই এসব? তোরা বিশ্বাস কর, আমি কিছু করিনি। শাফিন আর আবির নিলয়কে কয়েকটা চর মারে। ওদের 3 জনের মারামারি শুরু হয়ে যায়। তারপর অনেক কষ্টে আমি, রায়ান আর জিয়া ওদের 3 জনের মারামারি বন্ধ করি। বিশ্বাসঘাতক, তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? ইরা না তোর বন্ধু? আমাদের বন্ধুত্বের, আমাদের বিশ্বাসের এই দাম দিলি? তোকে মেরে তোর হাড়গোড় ভেঙে নদীতে ফেলে দেবো, অসভ্য জানোয়ার। তোরা যা পারিস করিস, তাতে আমার কিছু যায় আসে না।
আর জেনে রাখ, সত্যি সত্যি আমি কিছু করিনি, ইরা আমাকে ফাঁসিয়েছে। দেখলি তো তোরা, আমি নাকি ওকে ফাঁসিয়েছি। এই তুই এখন নেকা কান্না করছিস? নীলার সঙ্গে আর কোনো কথা না বলে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে চলে আসি। তারপর থেকে এই 2 বছরের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে এত ভালো বন্ধুত্ব ছিল, মাঝে মাঝে সবাই সবার বাসায় যাতায়াত ছিল। আর নিলয় সিমি নীলাকে খুব ভালোবাসতো। যখনই আমার বাসায় আসতো তখন ওদের জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসতো। এই ঘটনার কথা আমার বাসায় কাউকে জানায়নি। কিছুদিন পর জানতে পারি নিলয় লন্ডনে চলে গেছে, আর আমিও বাসায় বলেছি নিলয় দেশের বাইরে চলে গেছে। এখন বর্তমানে আসি, অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছি, এর মধ্যে ডক্টর বাইরে এলো। আমি ডক্টরের কাছে গেলাম। কংগ্রাচুলেশন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর। আমার বোনের এখন কি অবস্থা? ও এখন কেমন আছে? চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফিরেনি, তবে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে বলে আশা করছি। হঠাৎ করে পেছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পেছনে ফিরতেই এসে আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি জিয়া আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। জিয়ার সঙ্গে সাফিন আর আবিরও এসেছে। একবার তো ফোন করে জানতে পারতি যে সিমির অ্যাক্সিডেন্ট হয়েছে। সরি, আসলে আমার তখন মাথা কাজ করছিল না, কি করব কাকে জানাবো ভেবেই পাচ্ছিলাম না, এই জন্য সরি রে। আমরা তো তোর কেউ না, তাই না? বললাম তো সরি, আমার তখন কিছু খেয়াল ছিল না। হয়েছে, আর সরি বলতে হবে না। এখন বল সিমি কেমন আছে? অপারেশন হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি, তবে আগের থেকে অনেকটা বেটার। অপারেশন মানে? হ্যাঁ, আসলে ওর মাথায় আঘাত লেগেছে আর ব্রেনে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, সেই জন্য অপারেশন করতে হয়েছে। ওহ, অপারেশনে কত টাকা খরচ হয়েছে? সব মিলিয়ে 1,25,000 টাকা খরচ হয়েছে। এই নে, এখানে 1 লাখ আছে, বাকিটা সকালে দিয়ে দিব। টাকা দিয়ে কি করব? কি করবি মানে? হসপিটালের বিল পরিশোধ করবি। হসপিটালের বিল পরিশোধ করে দিয়েছি, এখন টাকার প্রয়োজন নেই। আবার যখন লাগবে তোর কাছে চেয়ে নিব। কোথায় পেলি টাকা? অফিস থেকে লোন নিয়েছি। তুই কাজটা ঠিক করলি না, আমাদেরকে বললে কি হতো? সরি। আচ্ছা বাদ দে এখন এসব, চল আগে দেখি সিমি কেমন আছে। তোদেরকে একটা কথা বলা হয়নি, নীল এসেছে। মানে ওখানে কেন এসেছে? আর তুই ওকে অ্যালাউ করলি কেন? দেখ, আমি ওকে অ্যালাউ করিনি, রায়ান ছিল এখানে, ও দেখেছে। আমি অনেকবার ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছি, কিন্তু ও শোনেনি। কেন এসেছে ও? সিমির অ্যাক্সিডেন্টের কথা শুনে এসেছে, আর নিলয় সিমিকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, বাদ দে এখন এসব, চল সিমিকে দেখে আসি। সবাই সিমিকে দেখতে গেলাম, ওর এখনও জ্ঞান ফেরেনি, বেডে দিয়ে দেওয়া হয়েছে। আর নিলয় আগে এখান থেকে চলে গেছে। আম্মুকে বাসায় যেতে বলেছিলাম, কিন্তু যায়নি, তাই আমি আর নীলা বাসায় ফিরলাম। সঙ্গে রায়ান আর জিয়া থেকে গেছে। সাফিন আর আবির বাসায় চলে গেছে। আসলে কিছুদিন আগে ইরা ওর ফ্যামিলির সবাইকে নিয়ে দেশের বাইরে বেড়াতে গেছে, তাইও আসতে পারেনি। সকাল হতেই আবার হসপিটালে গেলাম। সিমি এখন কিছুটা সুস্থ হয়েছে। হসপিটাল থেকে অফিসে চলে এলাম। সারাদিন অফিস করে সন্ধ্যায় আবার হসপিটালে গেলাম। ওখানে সিমিকে দেখে বাসায় ফিরলাম। আরও 2 দিন হসপিটালে থাকতে হবে সিমিকে। আজ সিমিকে নিয়ে বাসায় ফিরলাম। এই 2 দিন আমার উপর অনেক ধকল গেছে। বাসা সামলাতে হয়েছে, অফিসেও অনেক কাজের চাপ ছিল, তারপর আবার 2 বেলা রান্না করে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। যাই হোক, সেসব কথা বাদ দেই। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে টিউশনি করাতে গেলাম। এই কয়েকদিনে ওদেরকে পড়াতে যেতে পারিনি, তাই আজ যাচ্ছি। টিউশনি শেষ করে এসে রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি। এর মধ্যে আম্মু রুমে এলো। আম্মু এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তোর অনেক কষ্ট হয় না রেমা? কেন আম্মু, কিসের কষ্ট হবে আমার? আমাদের সবার দায়িত্ব একা হাতে সামলাচ্ছিস, অনেক পরিশ্রম হয় তোর, আমি জানি। কি করব বল, আমার যে এখন কিছুই করার নেই। আমি উঠে বসলাম, আম্মুর চোখের পানি মুছে দিলাম। আম্মু, তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি এটা বলো, ছোটবেলায় আমাদের সামলাতে কি তোমার কষ্ট হতো না? তোমার পরিশ্রম হতো না? আম্মু প্লিজ, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। বিশ্বাস করো, তোমাদের দায়িত্ব নিতে আমার কোনো কষ্ট হয় না, বরং এতে আমি অনেক বেশি আনন্দ পাই। তোর মনটা অনেক বড়, আমি তোকে প্রাণ ভরে দোয়া করি, একদিন তুই অনেক বড় হবি। আচ্ছা তোকে একটা কথা বলি। বলো আম্মু, কি বলবে? মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? না আম্মু, তুমি তো জানোই আমার কোনো পছন্দের মানুষ নেই, কিন্তু এখন এসব কেন বলছো? এইবার তুই বিয়ে করে নে।
আম্মু, আমি এখন বিয়ে করলে তোমাদেরকে দেখবে? প্লিজ, এখন আমি বিয়ে করতে চাই না। আমাকে এখন বিয়ে করতে বলো না। বিয়ে করব নীলার লেখাপড়া শেষ হলে, সিমি আর একটু বড় হোক তারপর। কিন্তু আম্মু প্লিজ চলো, ডিনার করব। অফিসে ঢুকতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়ার আগেই কেউ আমাকে ধরে নেয়। কে ধরলো দেখার জন্য তাকিয়ে যা দেখলাম, তাতে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। তাকিয়ে দেখি আকাশ স্যার। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিতেই আমি দূরে গিয়ে দাঁড়ালাম। বস বলল, চোখ বন্ধ করে হাঁটো নাকি? আই এম সরি, রিয়েলি সরি স্যার। আসলে আসলে কি? হ্যাঁ, হাঁটার সময় মন কোথায় কোথায় থাকে তোমার? সরি স্যার, দেখতে পাইনি। ইটস ওকে, এখন যাও কাজ করো গিয়ে। ওকে স্যার। ধুর, কপালটাই খারাপ। সকাল সকাল ওনার বকা খেতে হলো। সকালে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এসব ভাবতে ভাবতে কেবিনে চলে এলাম। কয়েকটা ফাইল জমে রয়েছে, সেগুলো ঠিক করে বসের কাছে জমা দিতে হবে। 7-5 না ভেবে কাজে মন দিলাম। লাঞ্চ করে এসে বসে বসে রেস্ট নিচ্ছি, হঠাৎ করে ফোন বেজে উঠলো। ফোন তুলে দেখি আম্মু ফোন করেছে। রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। দুপুরে খেয়েছিস? তোমরা খেয়েছো? হ্যাঁ। আচ্ছা শোন, হ্যাঁ বলো। ইরা ফোন করেছিল, বলল আজ রাতে নাকি সবাই আমাদের বাসায় আসবে। কই, আমাকে তো কেউ কিছু বললো না। সে তো আমি কিছু জানি না, আমাকে ফোন করে বলল। আচ্ছা শোনো, আমার রুমে আমার পার্সে টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে যা যা লাগে আনিয়ে নিও। আচ্ছা। আর কিছু বলবে? না, আর কি বলবো। আচ্ছা আম্মু, পরে কথা বলি, রাখছি। আচ্ছা রাখি। আম্মুর ফোন কেটে দিয়ে আবার কাজ করতে শুরু করলাম। একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করছি। এর মধ্যে গার্ড এসে বলল বস ডাকছে। বসের কেবিনে দরজা নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। শোনো, আগামী পরশুদিন শ্যামলনগর গ্রামে যাব জমি দেখতে। ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। পরশুদিন বিকেলে 4টায় আমরা যাচ্ছি, তৈরি থেকো। স্যার, আমাকেও যেতে হবে? অফকোর্স, না হলে কি তোমাকে শুধু শুধু বলছি? সরি স্যার, আমি আসলে সেভাবে বলিনি। কিন্তু স্যার, শ্যামলনগর তো এখান থেকে অনেক দূরে, যেতে যেতে রাত হয়ে যাবে। তখন রাতে জমি কিভাবে দেখবো? আর রাতে ফিরবই বা কিভাবে? সেদিন আর ফেরা হবে না। সেদিন ওখানে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। সেদিন ওখান থেকে পরের দিন জমি দেখে ফিরবো। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলো। স্যার, আমি না গেলে কি নয়? দেখো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমার সমস্ত কাজের যাবতীয় সব কিছু তুমি দেখাশোনা করো। তোমাকে তো যেতেই হবে। আর ওখানে আমাদের ম্যানেজারও যাবে। আর হ্যাঁ, যদি ওখানে জমি পছন্দ হয় তাহলে জমির মালিকের সঙ্গে একটা ডিল হবে। সেখানে তো তোমাকে থাকতেই হবে। ওকে স্যার। ওকে, এখন নিজের কাজে যাও। ওকে। কাজ করতে করতে বিকেল হয়ে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 4:30 বাজে। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। ফোন তুলে দেখি অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা ইরা। ভালো, কি করিস? আর দেশে ফিরলি কখন? গতকাল রাতে। আচ্ছা শোন, 1 ঘন্টার মধ্যে আমাদের বাগান বাড়িতে চলে আয়। আমি সবাইকে ফোন করে বলে দিয়েছি, ওরাও আসছে। তাড়াতাড়ি চলে আয়, খুব ইম্পর্টেন্ট কথা আছে। কেন, কোনো সমস্যা হয়েছে? আয়, তারপর সব বলছি। রাখছি, তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো, শোন। ফোন কেটে দিয়েছে। কেন যে এত জরুরি তলব করলো কে জানে। যাই হোক, বসের কাছ থেকে ছুটি নিয়ে ইরাদের বাগান বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই উপস্থিত আছে। মনে হয় আমার আসতে একটু লেট হয়েছে। আমাকে দেখে ইরা বলল, এত দেরি করলি কেন? সরি, অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা বলতো, এত জরুরি তলব করলি কেন? শাফিন বলল, হ্যাঁ বলতো, এভাবে আমাদের সবাইকে ডাকার মানে কি? সবাই বস, বলছি। আবির বলল, বসলাম, এখন বল। আমি এখন তোদেরকে যা বলতে চাই, জানি না তোরা সবাই সেটা শোনার পর কিভাবে রিয়াক্ট করবি। আমি আগেই তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দে। আগে বলবি তো কি হয়েছে? আগে বল, সবাই আমাকে ক্ষমা করে দিবি? আমায় ভুল বুঝবি না? তোরা আমাকে ভুল বুঝলে আমি মরে যাব। বিশ্বাস কর, আমি যা করেছি রাগের মাথায় করেছি। সেদিন আমার কি হয়েছিল জানি না, যার জন্য এমন একটা কাজ করেছি। কিন্তু তোরা বিশ্বাস কর, আমি ওই দিনের পর থেকে এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। সারাক্ষণ আমার নিজেকে অপরাধী মনে হয়েছে। আমি ভিতরে ভিতরে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছি।
তাই আর এই ব্যাপারটাকে নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। এখন এটা তোদেরও জানা উচিত, আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনি। জানি না তোরা আমাকে ক্ষমা করবি কিনা। কি হয়েছে বলবি তো? সত্যিটা যতই কঠিন হোক আমরা কিছু মনে করব না। হ্যাঁ একদম তাই, তুই তো আমাদের বন্ধু, তুই কিছু ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদেরই। সেদিন নীল নির্দোষ ছিল, আমি সবাইকে মিথ্যে বলেছিলাম। মানে? কেন? তখন আবির বলল, কেন করেছিলি এরকম? কি হয়েছিল খুলে বল। প্লিজ তুই কান্না করিস না, বল কি হয়েছিল। নিশু প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আশ্চর্য, ক্ষমা চাইছিস কেন? সবাই শোন, নীল সেদিন কিচ্ছু করেনি, আমি সেদিন মিথ্যে বলে অভিনয় করেছি। সেদিন যখন কলেজে তোরা সবাই একসাথে গল্প করছিলি, তারপর আমি যখন ওখানে পৌঁছাই আমার হাতে একটা কাগজ ছিল, মনে আছে তোদের? হ্যাঁ, ওটা নিতে গিয়েই তো নীল তোর উপর পড়ে গিয়েছিল। জানিস ওই কাগজটা কিসের কাগজ ছিল? ওটা নীলের জন্য লেখা আমার লাভ লেটার ছিল, কিন্তু ওটা যে আমার হাতে ছিল সেটা আমার মনে ছিল না। আমি নীলকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু কাউকে বলতে পারিনি, আর নীলকেও জানানো হয়নি। সেদিন বিকেলে নীলকে ফোন করে জানতে পারি নীল ওই ফ্ল্যাটে আছে। তারপর আমি ওখানে যাই, কারণ আমি নীলকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম। ওখানে যাবার পর আমি নীলকে আমার ভালোবাসার কথা বলি, কিন্তু নীল আমাকে প্রত্যাখ্যান করে, কারণ নীল নিশাদকে ভালোবাসে। সেটা তখন আমি সহ্য করতে পারিনি। আমার ভালোবাসার মানুষটি অন্য কারোর হবে সেটা তখন আমি মেনে নিতে পারিনি। তাই ওয়াশরুমে গিয়ে তোদের সবাইকে ফোন করি, আর ওই নাটকটা করি যাতে নিশাদ নীলকে ঘৃণা করে, আর সাথে সবাই। নীলকে সবার চোখের বিষ বানিয়ে দিয়েছিলাম, যাতে নীল যেন আর কখনো নিশাদের কাছাকাছি যেতে না পারে, ওদের যেন কখনো মিল না হয়। কিন্তু ধীরে ধীরে আমি আমার ভুল বুঝতে পারি। গতকাল দেশে ফিরে আমি নীলের সাথে যোগাযোগ করেছি, ওকে সরি বলেছি। প্লিজ তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক, আর তোর এই নাটক করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের সবাইকে বললে আমরা নীলকে বোঝাতাম, আর নীল যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে আমি সেটা একসেপ্ট করতাম না। যা হওয়ার হয়ে গেছে, এখন নীলের কাছে আমাদের সবাইকে সরি বলতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, ওর কাছে বিশেষ করে আমাকে আর আবিরকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ আমরা ওকে ভুল বুঝে অনেক অপমান করেছি, ক্ষমা তো চাইতেই হবে। আচ্ছা নীল এখন আছে কোথায়? ওকে একটা ফোন করো তো। ফোন করতে হবে না, ও এখানেই আছে। নীল, নীল। ভেতর থেকে নিলয় বেরিয়ে এলো। তারপর আমরা সবাই মিলে ওর কাছে ক্ষমা চাইলাম। রায়ান, শাফিন, আবির গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আচ্ছা আর ক্ষমা চাইতে হবে না, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা এবার একটা গুড নিউজ শোন। কি? আজ নিশাতের বাসায় আমাদের সবার দাওয়াত। আমি আন্টিকে ফোন করে বলেছি আমরা আজ রাতে তোদের বাসায় আসছি। হ্যাঁ, আম্মু বলল তুই নাকি আম্মুকে ফোন করেছিলি, কিন্তু আমাকে তো আগে কিছুই বললি না। তার মানে বলতে চাস আমাদেরকে সাথে নেওয়ার কোনো ইচ্ছা নেই তোর? সে কথা আমি কখন বললাম? আমি তো শুধু। আচ্ছা এখন এসব বাদ দে। নিলয় আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজ তোকে আমার কিছু না বলা কথা বলতে চাই। মানে? আই লাভ ইউ। পাগল হলি নাকি? কি বলছিস এসব? সত্যি সত্যি আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, তাই আজ বলছি আমি তোকে ভালোবাসি। আচ্ছা কেউ কিছু যদি মনে না করিস, আমি কি নীলের সাথে আলাদা করে কিছুক্ষণ কথা বলতে পারি? হীরা তখন বলল, হ্যাঁ অবশ্যই, তোরা কথা বল, আমরা ওদিকটায় যাচ্ছি। এই চল সবাই। সবাই অন্যদিকে চলে গেছে। নীল আবার বলতে শুরু করলো, তোকে আমি বলে বোঝাতে পারবো না যে এতদিন তোকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। বিশ্বাস কর আমি তোকে অনেক ভালোবাসি। দেখ নীল, এটা হয় না, কিছুতেই হয় না। কেন হয় না বল? আমার মধ্যে কি কম আছে? আমি আমার কোটিপতি বাবা মার একমাত্র সন্তান, বাবার সমস্ত প্রপার্টি আমার নামে উইল করে দিয়েছে। তাহলে বল কেন হবে না? তোকে ভালো রাখার জন্য আমার যথেষ্ট পরিমাণ অর্থ আছে, তোকে ভালোবাসার জন্য আমার বিশাল একটা মন রয়েছে, আর কি চাই বল? নীল তুই ভালো করেই জানিস আমি টাকা পয়সা সম্পত্তির পাগল নই। সেটাই যদি হতো তাহলে বাবার মৃত্যুর পর তোদের সাহায্য না নিয়ে চাকরি করতাম না, টিউশনি করে সংসার চালাতাম না। বল তাহলে আমি কি দেখতে খারাপ? সেরকম কিছুই নয়, প্লিজ বোঝার চেষ্টা কর। কি বুঝবো তুই বল? তবে কি তুই অন্য কাউকে ভালোবাসিস?
তোরা সবাই খুব ভালো করেই জানিস আমার কোনো ভালোবাসার মানুষ নেই। তাহলে আমাকে ভালো না বাসার কি আর কোনো কারণ থাকতে পারে? আমার পরিবার আর বলতে না দিয়ে নীল বলা শুরু করলো। দূর পাগলি, তোর পরিবার কি আমার পরিবার নয়? নীলা সিমিকে আমি আমার নিজের বোন মনে করি, আর সেই জন্যই সিমির অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্র ছুটে এসেছিলাম। আর আন্টিকে তো আমি মমের মতো ভালোবাসি। নীল, সবকিছুই আমি জানি। বিষয়টা শুধু আমার পরিবারকে নিয়ে নয়, বিষয়টা ইরাকে নিয়ে। ইরা? হ্যাঁ, ইরা। ও তোকে এখনো অনেক ভালোবাসে, যেটা আমি ওর চোখে দেখতে পেয়েছি। আমি বন্ধু হয়ে কিভাবে বন্ধুর মন ভেঙে দিব? আমি চাই না ইরা আমার জন্য কষ্ট পাক। প্লিজ নীল, তুই ইরাকে অ্যাকসেপ্ট কর। এটা সম্ভব নয়। আমার মনে শুধু তুই রয়েছিস, সেখানে আর কাউকে আমি জায়গা দিতে পারবো না। নীল প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। প্লিজ নীল, আমার রিকোয়েস্টটা রাখ। নিশো, তুই আমাকে ইরাকে অ্যাকসেপ্ট করতে জোর করিস না। তুই আমাকে ভালো নাই বাসতে পারিস, কিন্তু আমায় তোকে ভালোবাসতে বাধা দিস না। প্লিজ নীল, এরকম করিস না। বোঝার চেষ্টা কর, ইরা তোকে অনেক ভালোবাসে। প্লিজ, আমি বুঝতে চাইছি না। নীল প্লিজ, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি তোর জন্য অপেক্ষা করব। তুই একদিন ঠিক আমাকে বুঝতে পারবি, সেদিন আমার কাছে ফিরে আসবি। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। নীল, আমার কথাটা ভেবে দেখিস। ইরার কাছে আমাকে অপরাধী বানিয়ে দিস না। ও তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। চল, সবাই ওদিকে আছে, ওদের কাছে যাই। চল। ওদের কাছে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। জিয়া, সাফিনা, রায়ান আমাকে ইশারায় জিজ্ঞেস করেছে যে নীলকে অ্যাকসেপ্ট করেছে কিনা। আমি না বলেছি। সবাইকে নিয়ে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। রাতে ডিনার করার পর সবাই বাসায় ফিরে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে টিউশনি করাতে গেলাম। তারপর বাসায় এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় আম্মু বলল, শোন, তোকে কালকে একটা কথা জিজ্ঞেস করব করে করা হয়নি। কি কথা? নিলয় তো কালকে সবার সাথে এলো, সবাইকে বেশ স্বাভাবিক দেখলাম। তাহলে সেদিন তুই আর রায়হান ওর সাথে খারাপ ব্যবহার করেছিলি কেন? ও কিছু না আম্মু, আসলে আমাদের বন্ধুদের মধ্যে একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, তাই সেদিন ওর সাথে ওরকম ব্যবহার করছিলাম। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা শোনো, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? আগামীকাল অফিসের কাজে শ্যামলনগর যেতে হবে। কি বলিস? সে তো অনেক দূর। তবুও যেতে হবে। অত দূরে যাবি? কালকেই তো আর ফিরতে পারবি না। না আম্মু, কালকে ফেরা হবে না, পরশুদিন ফিরবো। আম্মু, আমার অফিসে লেট হয়ে যাবে, এখন আসি। আচ্ছা। আম্মুর থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। এভাবে একটা দিন কেটে গেল। আজ বিকেলে যাব, তাই সবকিছু ঠিকঠাক করে আম্মুর কাছে বলে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বেলা 3টে বাজে। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিলাম। তারপর বসের সাথে গাড়ির কাছে গেলাম। বস গিয়ে ড্রাইভিং সিটে বসে আমাকে তার পাশে বসতে বলল। তারপর গাড়ি স্টার্ট দিল। আমার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। স্যারের ড্রাইভার গেল কোথায়? আর ম্যানেজারই বা এলো না কেন আমাদের সাথে? আর কিছু না ভেবে স্যারকে প্রশ্ন করেই ফেললাম। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? বলো। স্যার, আপনি ড্রাইভ কেন করছেন? মানে আপনার ড্রাইভার অসুস্থ, তাই আসতে পারেনি। স্যার, ম্যানেজার সে এলো না কেন? ম্যানেজারকে একটা জরুরি কাজ দিয়েছিলাম, কিন্তু সেটা এখনো কমপ্লিট হয়নি। ওটা কমপ্লিট করে সন্ধ্যা 7টার দিকে রওনা দিবে। ওকে স্যার। তোমার বোন কেমন আছে এখন? স্যার, অনেকটাই বেটার। বসের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘুম চলে এসেছে। আমার একটা বাজে অভ্যেস, গাড়িতে উঠলেই ঘুম চলে আসে। সে হোক কার অথবা বাস কিংবা রিক্সা, যাই হোক, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে অনুভব করলাম কেউ আমাকে ধাক্কা দিচ্ছে আর ডাকছে। চোখ খুলে দেখি বস ডাকছে। আরে, এ কি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হকচকিয়ে বসের দিকে তাকালাম। এ কি, বেচারা তো পুরোপুরি ভিজে আছে, আর গাড়িটা থামানো কেন? এসব ভাবছি, হঠাৎ বস বলে উঠল, আচ্ছা, তুমি কি মানুষ নাকি আলাউদ্দিনের প্রদীপের সেই ঘুমন্ত দৈত্য? স্যার, আমি কিছুই বুঝলাম না। একটা 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছ? এত ঝড় বৃষ্টি শুরু হলো, কতগুলা বাজ পড়লো, তোমাকে কতবার ডাকলাম, তোমার কোনো সারা শব্দ নেই। তুমি জানো আমি বাজ পড়লে কতটা ভয় পাই? একজন তরতাজা তরুণ পুরুষ যদি বলে সে বাজ পড়লে ভয় পায়, তার থেকে মজার ব্যাপার এই ঝড় বৃষ্টির মধ্যে আমার কাছে আর কিছুই হতে পারে না। প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু ওনার সামনে হাসা যাবে না। কি নাকি মনে করে,
সরি স্যার, আসলে আমি গাড়িতে থাকলে এভাবেই ঘুমাই। স্যার আপনি কি বেশি ভয় পেয়েছেন? হ্যাঁ অনেক, দেখো আমার হাত পা কাঁপছে। সরি স্যার, আপনার এত বড় একটা বিপদে আপনার পাশে থাকতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি স্যার। দামড়া ছেলের এত বড় একটা ফানি মোমেন্টসগুলো এনজয় করতে পারলাম না। ধুর, কপালটাই খারাপ। কিন্তু স্যার আপনি ভাবে ভিজে গেলেন কিভাবে? আর গাড়িটা থামানো কেন? চালাচ্ছেন না কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতেই তো বাইর হয়েছিলাম, তখন ভিজে গেছি। এ কি, আপনার তো ঠান্ডা লেগে গেছে। আর এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে আপনার জ্বর আসতে পারে। পেছনে আপনার লাগেজের মধ্যে আপনার জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করে নিন। মানে তোমার সামনে আমি চেঞ্জ করব? সে কথা আমি কখন বললাম স্যার? ওকে স্যার, আমি অন্যদিকে ঘুরে বসছি, আপনি পেছনের সিটে গিয়ে চেঞ্জ করে নিন। ওকে, একদম এদিকে তাকাবে না বলে দিলাম। আপনার মতো দামড়া ছেলের দিকে তাকাতে আমার বয়ে গেছে। কিছুক্ষণ পর চেঞ্জ করে এসে আবার সামনে বসলো। আমাকে বলল, আচ্ছা তোমার ফোনে দেখো তো কয়টা বাজে? আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে। স্যার 9:52 বাজে। স্যার সারা রাত কি গাড়ির মধ্যে থাকতে হবে? জানি না, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আর এটা হাইওয়ে থেকে অনেক দূরে, ঝড় বৃষ্টির কারণে কোন দিক থেকে কোন দিক চলে এসেছি বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা একটা গ্রাম, রাস্তায় প্রচুর কাদা, এই রাস্তায় গাড়ি চলতে পারে না, তাই তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো লোকজনও দেখছি না যে তাদের কাছে কিছু জিজ্ঞেস করব বা সাহায্য চাইবো। এখন কি হবে স্যার? সারা রাত গাড়ির মধ্যে থাকাও তো সম্ভব নয়। কি করব তাই ভাবছি, খিদে পেয়েছে খুব, কোনো খাবারও সাথে আনলাম না। আচ্ছা তোমার ফোনটা দাও তো, ম্যানেজারকে একটা ফোন করে দেখি সে কোথায় আছে এখন। ফোনটা তার কাছে দিলাম। এ কি, একটু নেটওয়ার্ক পাচ্ছে না, ফোন তো ঢুকছেই না, এদিকে খিদেই আমার প্রাণ যায় যায় অবস্থা। স্যার আমার কাছে কিছু খাবার আছে, দুপুরে ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, ওগুলোর সাথে নিয়ে এসেছি, চাইলে খেতে পারেন। আরে আগে বলবে তো, তাড়াতাড়ি দাও। 3টা বিরিয়ানির প্যাকেট ছিল, বের করে তার হাতে দিলাম। ওয়াও, বিরিয়ানি! খুলে খাওয়া শুরু করলো। আমি শুধু নির্বাক হয়ে দেখছি, রাক্ষসের মতো খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছেও না। একবার আমাকে খেতেও বললো না। আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু এই রাক্ষসকে দেখো, একা একাই খেয়ে যাচ্ছে, আমার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। খাচ্ছে তো খাচ্ছেই, এক প্যাকেট খেয়ে আরেক প্যাকেটের অর্ধেক খেয়ে আমার দিকে তাকালো। সরি, আসলে খুব খিদে পেয়েছিল তো, আর এমনিতেই বিরিয়ানি আমার ফেভারিট খাবার, তাই তোমাকে খেতে বলার সময় পাইনি, সেজন্য সরি। আচ্ছা এই এক প্যাকেট আছে, এটা খেয়ে নাও। এক প্যাকেট হবে তো তোমার? না হলে আমার এটা থেকে ভাগ দিতে পারি। না না স্যার, এই এক প্যাকেটটাই যথেষ্ট, এটা আমার পুরোটা লাগবেও না, চাইলে আপনি এটা থেকে নিতে পারেন। না না, আমার আর লাগবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর দেখি কি করা যায়। ওকে স্যার। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে ওয়েট করছি। স্যার বলল, আচ্ছা তুমি গাড়িতে বসো, আমি দেখছি কোথাও কাউকে পাই কিনা। স্যার আপনাকে একা একা বাইরে যেতে হবে না, আমি আপনার সাথে যাব। ওকে চলো। গাড়ি লক করে রেখে বের হলাম। গাড়িতে একটা ছাতা রাখা ছিল, ওটা নিয়ে দুজনে একসাথে বের হলাম। মোবাইলের ফ্ল্যাশ অন করে সামনে হাঁটছি। প্রচণ্ড হাওয়া বইছে, সঙ্গে প্রচুর বৃষ্টি। স্যার আর আমি এক ছাতার নিচে পাশাপাশি হাঁটছি, বাতাসের সাথে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্যার মনে হয় এরকম পরিস্থিতিতে খুব ভয় পাচ্ছেন, একদম আমার সাথে লেপ্টে আছে। যখন বাতাস বয়ে যায় তখন সে আমার আরও কাছে চলে আসে। হাঁটতে হাঁটতে 2-3 মিনিটের পথ অতিক্রম করলাম। হঠাৎ দেখতে পেলাম রাস্তার পাশেই ছোট্ট একটা ঘর। তাড়াতাড়ি করে এই ঘরের সামনে গেলাম, কিন্তু এ কি, এই ঘরে তো দরজা জানালা কিছুই নেই, শুধু উপরে টিনের ছাউনি। ঘরের ভেতরে গেলাম। এই ঘরটা দেখে মনে হচ্ছে এখানে কোনো মানুষ থাকে না, কিন্তু ঘরটায় কোনো ময়লা আবর্জনা নেই, আর ছোট্ট একটা ব্ল্যাকবোর্ড টাঙানো, পাশে কয়েকটা পাটের চট রাখা। সবকিছু দেখে বুঝলাম এটা একটা পাঠশালা। গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে গাড়ি লক করে আবার ওখানেই চলে এলাম। এই ঘরটার সামনে ছোট্ট একটা বারান্দা আছে। গাড়ি থেকে এখানে আসার সময় দুজনেই পুরোপুরি ভিজে গেছি। স্যারকে বারান্দায় গিয়ে চেঞ্জ করতে বললাম, আর আমিও চেঞ্জ করে নিলাম। ওখান থেকে একটা চট নিয়ে মাটিতে বিছিয়ে বসে পড়লাম, কিন্তু স্যার বসছেন না, তিনি দাঁড়িয়ে আছেন। আমি বললাম, এ কি স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওখান থেকে একটা চট নিয়ে মাটিতে বিছিয়ে বসে পড়ুন, চাইলে ঘুমোতেও পারেন। হোয়াট, কি যা তা বলছো? আমি এই এই চট বিছিয়ে তার উপর বসবো? তুমি ভাবলে কিভাবে? প্রয়োজনে সারা রাত দাঁড়িয়ে থাকবো, তাও এখানে বসবো না। ওকে, না বসলেন তাতে আমার কি। আচ্ছা স্যার, গুড নাইট, আমি ঘুমিয়ে পড়ি। খুব অহংকার আপনার, তাই না? দাঁড়ান, দেখাচ্ছি মজা আপনাকে। মানে
তুমি না কিছুক্ষণ আগে ঘুমিয়ে উঠলে? হ্যাঁ, তো কি হয়েছে? এখন আবার ঘুম আসছে, আবার ঘুমাবো। তুমি এতটা সেলফিশ হও কিভাবে? আমাকে এভাবে একা দাঁড় করিয়ে রেখে তুমি নাক টেনে ঘুমাবে? কি আশ্চর্য! আমি তো আপনাকে বললাম ওখান থেকে চট নিয়ে বসতে, কিন্তু আপনি তো আবার হাই লেভেলের মানুষ, এসবে আপনার অভ্যেস নেই। তো আমি কি করতে পারি? আচ্ছা স্যার, আপনি কি ভূতে ভয় পান? মানে ভূত? কোথায় ভূত? আকাশ চৌধুরী কাউকে ভয় পায় না, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু স্যার, আমি তো আপনার পেছনে কাউকে দেখতে পাচ্ছি। মানে কে আছে আমার পেছনে? তা তো জানি না, কিন্তু স্যার মনে হচ্ছে এই ঘরটা এরা দেখাশোনা করে। জানেন স্যার, ও দেখতে কতটা বাজে। কালো মুখ, লম্বা লম্বা হাত পা, হিয়া বড় সাদা সাদা দাঁত, লাল লাল চোখ, লম্বা চুল, পরনে সাদা শাড়ি আর... এই চুপ করো বলে আমার পাশে এসে গুটি মেরে বসে পড়লো। আবার বলল, দেখো তো এখনো আছে কিনা। না স্যার, চলে গেছে। প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে, অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। দুজন পাশাপাশি বসে আছি, কেউ কোনো কথা বলছি না। কিন্তু এখন তো আমার বেশ ভয় লাগছে, ভয়ে শিউরে উঠছি। কিন্তু এটা স্যারকে বুঝতে দিলে চলবে না, বেচারা এমনিতে অনেক ভয় পেয়ে আছে। বাইরে প্রচণ্ড ঝড় হাওয়া বইছে, সঙ্গে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে বিকট শব্দে একটা বাজ পড়লো, মনে হচ্ছে মাটি সহ সবকিছু কেঁপে উঠেছে। বাজ পড়ার শব্দে আমি ভয়ে রীতিমতো চিৎকার দিয়ে উঠলাম। আমি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে স্যার আমাকে জড়িয়ে ধরেছে। হুট করে এভাবে জড়িয়ে ধরাতে আমি অনেকটা অবাক হলাম, তবুও কিছুটা ভয় কাটিয়ে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে ছেড়ে দিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে একটু দূরে গিয়ে বসলো আর বলল, দুঃখিত, আমি সত্যিই দুঃখিত, আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর তুমি এভাবে চিৎকার করে উঠলে তাই এরকম। স্যার কোনো ব্যাপার না, এবার আপনি শুয়ে পড়ুন। হয়তো এখানে ঘুমানোর জন্য আপনি কমফোর্ট কিছুটা হলেও পাবেন না, কিন্তু না ঘুমোলে আপনার শরীর খারাপ করবে। ওকে, তুমিও শুয়ে পড়ো। আর শোনো, অন্য চট বিছানোর কোনো দরকার নেই, তুমি এদিকটায় শুয়ে পড়ো, আমি এই পাশটায় শুয়ে পড়ছি। ওকে স্যার। অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লাম, কিন্তু আমার ভীষণ ভয় করছে। একে তো একা ঘুমানোর অভ্যাস নেই, সবসময় কাউকে না কাউকে পাশে নিয়ে ঘুমিয়েছি। এরকম একটা পরিবেশ, তার উপর ঝড় বৃষ্টি, কেন যে আবার তখন ভূতের কথা মনে করলাম, ভীষণ ভয় করছে। অনেকটা ভয় নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। কিছু মানুষজনের কথা শুনে ঘুম ভেঙে গেল। উঠে দেখিয়ে কি স্যার আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। বাইরে তাকিয়ে দেখে অনেক লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, আর ঝড় বৃষ্টিও থেমে গেছে। রোদ উঠেছে, মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে। অনেক কষ্টে স্যারকে আমার উপর থেকে সরিয়ে দিলাম, তারপর ডেকে তুললাম, স্যার স্যার উঠুন স্যার, উঠুন। স্যার চোখ খুলে নিজেকে আমার কাছাকাছি রেখে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে বসলেন। সরি, আসলে ইটস ওকে স্যার। এর মধ্যে দুজন লোক ভিতরে ঢুকে চিৎকার দিয়ে বাইরের লোকদের বলল, চেয়ারম্যান সাহেব, হেরা উঠছে। ওপাশ থেকে একজন বলল, বাইরে নিয়ে আয় হ্যাঁ করে। ওরা দুজন লোকের মধ্যে একজন বলে উঠল, বাইরে চলেন। কেন, বাহিরে কি? এইয়া গেলেই দেখবেন না নে। ওকে চলুন, নিশাত আসো তো। ওখান থেকে বাইরে বের হলাম। এ কি, এত লোকজন এখানে জড়ো হয়েছে কেন? মনে হচ্ছে এলাকার মানুষগুলো সব এখানে আছে, একজনও বাকি নেই। আমরা বাইরে যেতেই সবার মধ্যে একজন মধ্যবয়স্ক লোক বলে উঠল, আপনারা কেডা? এখানে কি চান? হারারাই দাম গো, এই স্কুলে আসিলেন নাহি? হ্যাঁ, আমরা এখানেই ছিলাম, আমরা শহর থেকে এসেছি। আমরা শ্যামলনগর যাচ্ছিলাম, কিন্তু পথিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন কোথা থেকে কোথায় চলে এসেছি বুঝতে পারিনি, আর আপনাদের এখানে এসে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছিলাম। এইয়া তো বুঝলাম, তো এই মাইয়াটা কেডা? কি হয় আপনার? ও আমার পিএ। মাইনি মানে ও আমার অ্যাসিস্ট্যান্ট, আমার অফিসের স্টাফ। ওই মেয়া, এত ইংরাজি ফুডান কে? বাংলায় কোন? মানে ও আমার অফিসে কাজ করে। তো আপিসের মাইয়া লইয়া এইখানে আইছেন কেন? আমরা অফিসের কাজেই বের হয়েছিলাম। এই অফিসের মাইয়া লইয়া আমার ঘরে স্কুলের মধ্যে বইয়া এক লোকে রাত কাটাইছেন কিল্লাই? মানে কি বলতে চান আপনি? দেখুন, আমাদের আর কোনো উপায় ছিল না, ঝড় বৃষ্টির মধ্যে এটাই আমাদের একমাত্র আশ্রয়স্থল ছিল। আমাকে স্কুলটা কি মাইয়া মানুষ লইয়া ফুর্তি করার জায়গা? কি বলছেন আপনারা এসব? দেখুন, আপনারা ভুল ভাবছেন। আমাকে নিজের চোখে দেখাটা কি ভুল? কি দেখেছেন আপনারা?
যার জন্য এত বড় কথা বলছেন? আমরা সবাই দেখছি যে কি পাইলে আমনে এই মাইয়াডারে দইরা ঘুমাইয়া আসিলেন। তাতে কি প্রমাণ হয়? আর আমি ঘুমের মধ্যে ওকে ধরেছিলাম। ঘুমের মধ্যে তো মানুষ এরকম করতেই পারে। আমাগো যা দেহার যা বোঝার হ্যাঁ বুঝছি। আমনেরা আমাগো গ্রামের মান সম্মান খুয়াইছেন, আমাগো স্কুলের সম্মান খুয়াইছেন। দেখুন, আপনারা ভুল ভাবছেন। এমন কিছুই হয়নি যার জন্য আপনাদের গ্রামের বা আপনাদের স্কুলের মান সম্মান যেতে পারে। আমার ভীষণ খারাপ লাগছে, কান্নাও চলে আসছে। দেখো মা, এই পোলা দেখা মনে হইতাছে অনেক বড় লোক, আর মনে হয় তোমাকে বিয়া হয় নাই। এই পোলায় তোমায় যা ক্ষতি করছে, এখন হ্যাঁ তোমার ভুল মনে নাও হইতে পারে, কিন্তু শহরে নিয়ে যদিও তোমার বিয়া না কইরা সাইরা চইলা যায়, তখন তোমার কি হইব এইটা কও দেখি। বিয়ে করবো মানে? কি বলছেন আপনারা এসব? দেখছো নি মা, এখনই তোমার স্বীকার করে না, পরে তো আর মাইনাই নিব না। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য উনি আমাকে বিয়ে করতে পারে। তুমি এখন ব্যাপারটা বুঝতে চাইতাছো না, পরে যখন তোমারে ধোকা দিব তখন বুঝবা। ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে থেকে একজন, চেয়ারম্যান সাহেব, আমাকে উত্তর কান্দার রাজু আছে না, রাজু তো শহরে পড়ালেখা করে। রাজু কইছিল শহরের বড় লোকেরা নাকি মাইয়াগো পীড়িতের নাম কইরা ধোকা দেয়, এইয়ার পর নাকি মাইয়ারা আত্ম হইতা করে। আরেকজন বয়স্ক লোক মাথায় টাক পরা, দাড়ি গোঁফ পাকা, তিনি বললেন, ওই চেয়ারম্যান, আমরা কিছুতেই এই মাইয়ারে মরার পথে যাইতে দিব না। এই পোলারেই এই মাইয়ারে বিয়া করতে হইব। বিয়ে করতে হবে মানে আপনারা কি জোর করে বিয়ে দিবেন নাকি? দেশে কি আইন শৃঙ্খলা কিছু নেই? ওই চেয়ারম্যান, দেখো না আমাগো আইন দেখায়। ওই মিয়া হইনা রাখো, আমাগো এই গ্রামে আমার আর চেয়ারম্যানের কথাই শেষ কথা। একবার আমাগো গ্রামে পুলিশ আইছিল, এই পুলিশ গো গ্রামের মানুষ দক্ষিণ দিকে নদীতে হালাইয়া চুবাইছে। এই আর পর থেকে আমাগো গ্রামের পুলিশ আহে না। আশ্চর্য, আপনারা আমাদের জোর করতে পারেন না, আপনাদের সেই অধিকার নেই। ওই লোকটা আবার বলল, এই মাইয়া মানুষের এত কথা কিসের? সবারই নিজ নিজ মতামত প্রকাশের এবং প্রতিষ্ঠা করার অধিকার আছে। দেখো মা, আমরা গ্রামের মানুষ, আমরা এত কিছু বুঝি না। এখন মারধর সাপ যা বলছে তোমাকে শুনতেই হইব। ওই পোলা, তাড়াতাড়ি কও বিয়া করবা কিনা। আপনারা বললেই আমাকে বিয়ে করতে হবে নাকি? আচ্ছা, তুমি বিয়া না করলেও এই মাইয়ার আইস বিয়া হইব। ময়না, এই মাইয়ারে নিয়ে হাজাও, আর তোরা গিয়া মৌলবীরা লইয়া আয়। আর চেয়ারম্যানের পোলা কাশেমের লগে এই মাইয়ার বিয়া হইব। মানে কি বলছেন আপনারা এসব? আপনাদের কি মাথা ঠিক আছে? কারো মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া আইনত অপরাধ। কেডা কইছে অমতে বিয়া হইব? ওই কাশেম, তুই কি রাজি না? মাতাব্বর সাহেব, আপনারা যেটা কইবেন সেইটাই হইব। আমি এবার কাসেমের দিকে তাকিয়ে আমার চোখ কপাল উঠলো। হায় হায়, হে কি কালো কুচকুচে একটা ছেলে, সাদা সাদা দাঁতগুলো, দাঁত কথা বললেই দাঁত বেরিয়ে আসে, আর কি বিচ্ছিরি রকম হাসছে। পরনে শুধু একটা লুঙ্গি, তাও কোমরের কাছে গোজা। একে দেখে তো আমার আরো বেশি কান্না চলে এসেছে। এমন নয় যে আমি কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু একে আমি বিয়ে করব কিভাবে? কাউকে বিয়ে করতে হলে তার মিনিমাম কিছু যোগ্যতা তো থাকা উচিত, কিন্তু চাল চলন কথাবার্তা কোনো কিছুরই তো যোগ্যতা নেই এর। দেখছস নি কাসেম রাজি বিয়ায়? তোমার কাছে মতামত চাইছে কেডা? মাইয়া মানুষেরা তো মতামত দরকার নাই ক্যা? এই তোরা সবাই বিয়ার আয়োজন কর গিয়া। এই মাইয়াডারে বউ হাজাইয়া লইয়া আর কাশেমরে জামাই হাজা। কতগুলো মেয়ে আমার দিকে আসছে, আমার প্রচুর পরিমাণে কান্না আসছে। আমি চিৎকার, এই পোলা কি করবা তুমি? পুলিশ ডাকবা? ডাকো তোমার পুলিশ, আমরাও দেখি কি করতে পারে তোমার ওই পুলিশ আইয়া। প্লিজ আপনারা আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার পরিবার রয়েছে, আমার মা বোন বন্ধু বান্ধব সবাই রয়েছে। আমি সবাইকে কি জবাব দিব? আর এই ছেলেকে তো আমি মরে গেলেও বিয়ে করব না। বিয়া তোমার করতে হইব, না হইলে আমগো গ্রামের সম্মান থাকবো না। যাও মা, বিয়ার লাইগা তৈরি হও। এ মাইয়া হনো, তোমার এই কান্দনে কোনো কাম হইব না। মাতব্বর সাহেব যখন কইছে বিয়া হইব, তখন হইব তো হইবই। এত কান্নাকাটি না কইরা বিয়ার লইগা তৈরি হও। শাট আপ, যত সব আনকালচার লোকজন। শুনুন, আপনারা যদি নিশাদের বিয়ে দেওয়াটাকে আপনাদের সম্মান বাঁচানোর একমাত্র উপায় মনে করেন, তাহলে আমি নিশাদকে বিয়ে করব। স্যারের কথা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। এ কি বলছেন উনি? তাহলে তো হইয়াই গেল। এই সবাই দুইজনের বিয়ার তৈয়ার কর। কি করেন মাতবর সাহেব? হয় চেয়ারম্যানের লগে আমিও একমত। স্যার প্লিজ আমাকে বাঁচানোর জন্য এরকম সিদ্ধান্ত নেবেন না। তুমি বিপদে যখন
আমার জন্য পড়েছো, তোমাকে বাঁচানোটা আমারই রেসপন্সিবিলিটি। স্যার আপনি যা বলছেন ভেবে বলছেন তো? প্লিজ স্যার আরেকবার ভেবে দেখুন, আমার জন্য নিজের এত বড় ক্ষতি করবেন না। আমি কোনো দিক দিয়ে আপনার যোগ্য নই। আমি সব কিছু ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে বলছি। সব কথা পরে হইব মা, এখন যাও তো তাড়াতাড়ি তৈবার হইয়া যাও। ওই তোরা যাইয়া ওরে তৈবার কইরা আন। কয়েকটা মেয়ে এসে আমাকে স্কুলটার ভেতরে নিয়ে এলো। আমি অঝোর ধারায় কাঁদছি। খুব নিম্নমানের একটা লাল রঙের শাড়ি আমাকে পরিয়ে দিল। কিছুক্ষণ পর স্যার আর একজন হুজুরকে নিয়ে সবাই ভেতরে এলো। একটা চট বিছিয়ে স্যার আর আমাকে পাশাপাশি বসানো হয়েছে, আর সেই হুজুর আমাদের সামনে বসেছে। চারপাশে গ্রামের সব লোকজন ঘিরে আছে। আমার চোখের পানি যেন বাদ মানছে না। চোখে পানি নিয়ে ঝাপসা চোখে একবার স্যারের দিকে তাকালাম। খুব নিম্নমানের একটা লাল পাঞ্জাবি আর পায়জামা পরানো হয়েছে তাকে। কিছুক্ষণ পর বিয়ের কার্যক্রম শুরু হলো। আমি নিঃশব্দে কেঁদে চলেছি। হুজুর অনেক রকম দোয়া দরুদ পড়ে স্যার আর আমার কাছে বাবা মায়ের নাম জিজ্ঞেস করলো। স্যার নাম বললেন, কিন্তু আমার কথা বের হচ্ছে না। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, তাও অনেক কষ্টে নাম বললাম। হুজুর শুরু করলেন, মিরপুর নিবাসী জনাব সুমন চৌধুরী এবং লাইলা চৌধুরীর পুত্র আকাশ চৌধুরীর সঙ্গে সাইফুল ইসলাম ও নাজরিন জাহানের কন্যা নিশাত জাহানের 5,001 টাকা দেনমোহর বিবাহ ধার্য করা হয়েছে। বাবাজি, তুমি কি এই বিবাহ কবুল করেছো? বাবাজি কও, কবুল করেছো? কবুল করছি। 3 বার কবুল কও। আমি কাজের কথা শুনে বিয়েতে কবুল বললাম। মা, এবার তুমি কও কবুল। আমার গলা থেকে স্বর বের হচ্ছে না। যে বিষয়টা আমার মা, নীলা, সিমি, আমার বন্ধুরা সবাইকে নিয়ে আনন্দের সাথে করার কথা ছিল, সেই বিয়ে আজ আমাকে এইভাবে করতে হচ্ছে। কও মা কবুল। নিশাত কি হলো, কথা বলো, বলো কবুল। স্যারের কথা শুনে আমার ধ্যান ভেঙে গেল। স্যারের দিকে তাকালাম। হ্যাঁ, হুজুর কবুল বলতে বলেছে, কবুল বলো 3 বার। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। আজ থেকে তোমরা দুজনে স্বামী স্ত্রী। আমি আর বস দুজনেই উঠে দাঁড়ালাম। আমি বললাম, আচ্ছা এখন কি আমরা যেতে পারি? না মা, আজকে তো যাইতে পারবো না। তোমরা এখন আমার বাড়িতে যাইবা, 3 দিন পর তোমরা যাইবা। কি আশ্চর্য, জোর করে বিয়ে দিয়েছেন মেনে নিয়েছি, কিন্তু এখানে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদেরকে ফিরতেই হবে। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, চেয়ারম্যান সাহেব, উপরে কথা কইলে হাত পাও ভাইঙ্গা দিমু। আশ্চর্য, আপনারা আমাদেরকে জোর করে আটকে রাখবেন নাকি? প্রয়োজন হলে তাই রাখুন। 3 দিনের আগে গ্রাম থেকে বাইর হইলে হাত পাও একটা আস্ত থাকতেন না। আমি মনে মনে ভাবছি, এদের দেখতেই কেমন ডাকাত ডাকাত মনে হয়। যদি সত্যি সত্যি স্যার কোনো ক্ষতি করে? আচ্ছা আপনারা কি চান বলুন তো? অনেকদিন পর গ্রামে একটা বিয়া হইলো, এখন তোমরা আমার বাড়িতে থাকবা। আমরা গ্রামের সবাই মিল্লা 3 দিন পর্যন্ত তোমাকে বিয়ার অনুষ্ঠান করমু। আশ্চর্য ব্যাপার। ওই মিয়া, এত বেশি কথা কাকে? 2-4টা মায়ের গুতা খাইবানি? আচ্ছা আপনাদের এখানে গাড়ি সারানোর কোনো গ্যারেজ বা মিস্ত্রি পাওয়া যাবে? গ্রামে তো কোনো মিস্ত্রি নাই, তই আমার লোকেরা যাইয়া গঞ্জ থেকে মিস্ত্রি লইয়া আইব নে। এই তোরা কেউ এখনই গঞ্জে যা। সবাই আমাদের নিয়ে চেয়ারম্যানের বাড়িতে এলো। ছোট একটা একতলা বিল্ডিং। আমাদের থাকার জন্য একটা ঘর দেয়া হলো। স্যার ফ্রেশ হতে চলে গেল। আমি বসে বসে কান্না করছি। কিছুক্ষণ পর স্যার ফ্রেশ হয়ে চেঞ্জ করলো। তখন আমি বেডে বসে কান্না করছি। স্যার বলল, এখন ওইভাবে কাঁদছো কেন? এখন তো কান্না করে লাভ নেই, তাই না? যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠলো। ফোন তুলে দেখি আম্মু ফোন করেছে। রিসিভ করলাম। হ্যাঁ আম্মু। কি ব্যাপার বল তো? কালকে থেকে কোনো খোঁজ খবরই নেই তোর। কতবার ফোন করলাম, ফোন বন্ধ পেয়েছি। এইমাত্র কল ঢুকলো। সরি আম্মু, আসলে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। আর শোনো, আমি এখানে একটা জরুরি কাজে আটকে গেছি। আমার ফিরতে 2-3 দিন সময় লাগতে পারে। সে না হয় বুঝলাম, কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? আমার কিছুই হয়নি, এখন রাখছি, পরে ফোন করব। আর হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। এখানে ইলেকট্রিসিটি নেই আর নেটওয়ার্কও পাওয়া যায় না। ফোন না করতে পারলে আবার যেন চিন্তা করো না। আচ্ছা, কিন্তু সত্যি করে বল তো, তোর কিছু হয়নি তো? তুই ভালো আছিস তো? হ্যাঁ আম্মু, আমি ভালো আছি, অনেক ভালো আছি। পরে কথা বলছি, রাখি। ফোনটা কেটে দিলাম। এখন আরো বেশি কান্না পাচ্ছে, মনে হচ্ছে চিৎকার দিয়ে কাঁদি। হঠাৎ করে স্যার বলল, বুঝলাম না, এত কাদার কি আছে? আর শোনো, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাহলে সেটা ভুল ভাবছো।
এই বিয়েটা আমি শুধু তোমাকে বাঁচানোর জন্যই করেছি, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। না, আমি এরকম কিছু ভাবিনি, আপনি চিন্তা করবেন না। ঢাকায় ফিরে আমি আপনাকে মুক্তি দিয়ে দিব, এই বিয়ের কথা কেউ জানতেও পারবে না। পরেরটা পরে দেখা যাবে, এখন এই গ্রাম থেকে কিভাবে বের হব সেটা ভাবতে হবে। আগে যাও, ফ্রেশ হয়ে এসো। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, তারপর ব্রেকফাস্ট করলাম। বিকেলের মধ্যেই গাড়িটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো সুযোগ পাচ্ছি না। চেয়ারম্যানের বাড়িটা একেবারে বিয়ে বাড়ির মতো সাজিয়েছে, রীতিমতো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ঢাক ঢোল পিটিয়ে সবাই গান গাইছে, নাচছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। পুরো গ্রাম জুড়ে উৎসব শুরু হয়ে গেছে আমাদের বিয়ে নিয়ে। কিন্তু আমার এসব কিছুই ভালো লাগছে না, তবুও জোর করে সব কিছুতে পার্টিসিপেট করতে হচ্ছে। আমার ভীষণ মাথা ব্যথা করছে, মাথা চেপে ধরে শুয়ে আছি আর চোখ থেকে পানি পড়ছে। এর মধ্যে স্যার রুমে এলো। এই শোনো, আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখানে তো সোফাও নেই, আর আমার মাটিতে ঘুমানোর কোনো অভ্যাস নেই। তুমি ওই পাশে থাকো, আমি এই পাশে ঘুমিয়ে পড়ছি। আমি মাথা খাড়া করে উঠতে পারছি না, এতটা যন্ত্রণা হচ্ছে। আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে স্যার বলল, এ কি, এইভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? প্রচণ্ড মাথা ব্যথা করছে। কাঁদো কাঁদো, আরও কাঁদো, তাহলে আর মাথা ব্যথা করবে না। যত সব। মেডিসিন নিয়েছো? না। আমার ব্যাগে মেডিসিন আছে, দাঁড়াও দিচ্ছি। আমাকে মেডিসিন দিয়ে আমার মাথার কাছে এসে বসলো, তারপর আমার মাথা ম্যাসেজ করে দিতে শুরু করলো। কি করছেন স্যার? আপনি গিয়ে শুয়ে পড়ুন। চুপ, একদম চুপ, কোনো কথা না বলে ঘুমানোর চেষ্টা করো। আর কোনো কথা বললাম না। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি স্যার আমাকে গতকালের মতো কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। স্যারকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম। ফজরের নামাজ আদায় করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে প্রকৃতি দেখছি। সত্যি গ্রামে না এলে এত সুন্দর একটা সকাল দেখতে পেতাম না। চারদিকে পাখির কলাকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। বাইরের ছোট ছোট গাছগুলো কতটা সুন্দর লাগছে, ঘাসগুলো দেখে খুব ভালো লাগছে। বাইরে গিয়ে খালি পায়ে কিছুক্ষণ ঘাসের উপর হাঁটলাম। বিকেলবেলা নদীর তীরে ঘুরতে গেলাম। চেয়ারম্যানের একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, নাম খালেদা। ওর সাথে আরো কয়েকটা মেয়েকে নিয়ে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখালো। গ্রামটা অনেক সুন্দর। এভাবেই 2 দিন কেটে গেল। এই 2 দিন স্যার আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছেন আর প্রতিদিন কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন। কিন্তু আমাকে তো আর ভুললে চলবে না যে সে আমাকে শুধুমাত্র বাঁচানোর জন্য বিয়ে করেছেন। একটা মিথ্যে বিয়ের সম্পর্কে বেঁধেছে উনি আমাকে। এখান থেকে ফিরে গিয়ে ওনাকে সেই বাঁধন থেকে মুক্তি দিতে হবে আমাকে। সকাল হতেই গ্রামের সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম শ্যামলনগর যাওয়ার উদ্দেশ্যে। শ্যামলনগর গিয়ে জমি দেখে জমির মালিকের সঙ্গে একটা ডিল করে ঢাকায় ব্যাক করলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে অফিসের জন্য রেডি হলাম। আজ স্যারকে নিয়ে উকিলের কাছে যেতে হবে, ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। রেডি হয়ে বের হব এমন সময় আম্মু এলো। আম্মু, কিছু বলবে তুমি? না মানে হ্যাঁ। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো, আজকে আমার একটু তাড়া আছে। ঠিক আছে, অফিস থেকে আয়, তারপর বলবো। ঠিক আছে, আমি আসছি। আম্মুকে বলে অফিসে চলে এলাম। অফিসে এসে বসের কেবিনে গেলাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। স্যার, আজকে একটু আমার সাথে বেরোতে পারবেন? কোথায়? উকিলের কাছে যেতে হবে, আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। আজ আমি বিজি আছি, অন্য কোনো দিন যাব। ওকে স্যার, আপনার যা ইচ্ছে। তবে স্যার, আমার একজন পরিচিত উকিল রয়েছে, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন আপনাকে ওনার কাছে নিয়ে যেতে। আর স্যার, এই ফর্মটাতে একটা সাইন করে দিন। আসলে আজ অফিসে আসার পথে উকিলের কাছ থেকে এই ফর্মটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিভোর্সের অ্যাপ্লিকেশনের ফর্ম। এটা ফিল আপ করে দুজনে সাইন করে জমা দিতে হবে। মানে এটা কিসের ফর্ম? স্যার, এটা ডিভোর্স অ্যাপ্লিকেশন। রেখে যাও, আমি সাইন করে রাখবো। ওকে স্যার। ওটা স্যারের রুমে রেখে নিজের কেবিনে চলে এলাম। দুপুরবেলা আম্মু ফোন করে বলল তাড়াতাড়ি বাসায় যেতে। স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি নীল আর ওর বাবা মা এখানে এসেছেন। ওনারা এখানে কি করছেন? আর সবার সাথে কথা বলে রুমে এসে ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। আমি ফোনটা ওখানে রেখে যাওয়ার পর নীল আমার রুমে আসে এবং সেই মুহূর্তেই স্যার আমার ফোনে ফোন করে। ফোনটা নীল রিসিভ করে। হ্যালো, নিশাতের ফোন আপনি রিসিভ করেছেন? কে আপনি? আমি ওর হবু বর, কিন্তু আপনি কে? মানে? নিশাতের সাথে আমার বিয়ের কথা চলছে। আপনি এখনই নিশাতকে ফোনটা দিন, কুইক। এর মধ্যে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীল আমার ফোন নিয়ে কার সাথে যেন কথা বলছে। আমি বের হতেই আমাকে বলল কে যেন আমার সাথে কথা বলতে চায়। আমি ফোনটা কানে ধরতেই 10 মিনিটের মধ্যে অফিসে আসো, না হলে আমি তোমার বাসায় চলে আসছি।
হ্যালো স্যার। ধুর, ফোনটা কেটে দিয়েছে। আমার অফিসে যেতে আধা ঘন্টা টাইম লাগে, সেখানে আমি 10 মিনিটে কিভাবে পৌঁছাবো? এর মধ্যে সবাই খেতে বসেছে, আমি অফিসের উদ্দেশ্যে বের হতে যাচ্ছিলাম, কিন্তু নীলের মা মানে আন্টি জোর করে তাদের সাথে খেতে বসালো। প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে, স্যার এত জরুরি কেন যেতে বললো? টেনশনে আমার গলা দিয়ে খাবার নামছে না, কিন্তু সবার জোরাজুরিতে খাওয়া শুরু করলাম। এর মধ্যে হঠাৎ কিছু ভাঙার শব্দে চমকে উঠে পেছনে তাকিয়ে আমি পুরো বরফের মতো জমে গেছি, কারণ স্যার এসেছে। কি ভাঙলো দেখার জন্য নিচে তাকালাম, হে কি, স্যারের ফোনটা ভেঙে নিচে পড়ে আছে। মনে হচ্ছে উনি ফোনটা মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলেছেন, কিন্তু এটা উনি কেন করলেন? ওনার চোখের দিকে তাকাতে পারছি না, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে আর চোখ মুখে ক্রোধের ছাপ উপস্থিত। তাকে দেখেই খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালাম। স্যার, আপনি হঠাৎ এখানে? তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? কি করেছি আমি? আমাকে জিজ্ঞেস করছো আবার কি করেছো? আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তোমাকে আমি 10 মিনিটের মধ্যে অফিসে যেতে বলেছিলাম কি না? হ্যাঁ বলেছিলেন। তাহলে গেলে না কেন? সরি স্যার, দেখতেই তো পাচ্ছেন আমি খেতে বসেছিলাম, আমি খাওয়া শেষ করেই যেতাম। ও হ্যাঁ, হবু বরের সঙ্গে খেতে বসেছো, তাকে ছেড়ে কি যাওয়া যায়? সরি, কি বলতে চাইছেন আপনি? হবু বর বলতে কি বুঝিয়েছেন? এত ন্যাকামি করার কোনো প্রয়োজন আছে বলে আমি দেখতে পাচ্ছি না। সরি স্যার, আমি বুঝতে পারছি না যে আপনি কিসের হবু বরের কথা বলছেন। দেখুন, এখানে আমার ফ্যামিলির সবাই আর আমার ফ্রেন্ড নিলয় আর তার বাবা মা আছে, এখানে আপনি হবু বর কোথায় দেখতে পেলেন? সিরিয়াসলি এই নিলয় শুধুই তোমার বন্ধু? হ্যাঁ স্যার, এর বাইরে আমাদের তো আর কোনো সম্পর্ক নেই। শাট আপ, তুমি একটা মিথ্যাবাদী। তোমাদের বিয়ের কথা চলছে, এটা নিলয় আমাকে নিজে বলেছে। এটা কি সত্যি নয়? বিয়ে? তাও নীলয়ের সঙ্গে? কি বলছেন আপনি? আর আয় নীল, তুই ওনাকে এটা কেন বললি? আমি যা সত্যি তাই বলেছি। সত্যি সত্যি তোর আর আমার বিয়ের কথা চলছে, আর আজ পারিবারিকভাবে তোর আর আমার এঙ্গেজমেন্ট। কি বলছিস এসব তুই? আর আম্মু, তুমি আমাকে না জানিয়ে এসব কেন করলে? তুই তো বাসায় ছিলি না, সকালে বলতে চেয়েছিলাম, কিন্তু তখন তো তুই তোর তাড়া আছে বলে বেরিয়ে গেলি। নীল, আম্মু না হয় কিছু জানে না, কিন্তু তুই জেনে শুনে এসব কেন করলি? তুই তো জানিস আমি তোকে বিয়ে করতে চাই না। তুই না চাইলেও তোকে আমাকে বিয়ে করতে হবে। নীল এটা বলার সাথে সাথেই স্যার নীলকে মারতে গেল, কিন্তু আমি নীলের সামনে দাঁড়িয়ে স্যারকে সরিয়ে দিলাম। এখানে ঘটে যাওয়া ঘটনাতে সবাই হতবাক হয়ে নির্বাক হয়ে গেছে। খুব দরদ ওর জন্য, তাই না? খুব ভালোবাসা দুজনের মধ্যে। ওকে নিয়ে কতবার ডেটিংয়ে গিয়েছিলে বলো তো, যার জন্য এত মায়া ওর জন্য? স্যার, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন। খুব গায়ে লাগছে দেখছি, অবশ্য লাগারই কথা। আপনি অত্যন্ত নোংরা মনের একজন মানুষ। আমি ভাবতে পারছি না একজন মানুষের কতটা নিচু মন মানসিকতা থাকলে এরকম চিন্তা ভাবনা মাথায় আসে। আমার হাতটা খুব জোরে চেপে ধরে আমাকে তার কাছে নিয়ে গেল আর বলল, এই নোংরা মনের মানুষটার সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। স্যার, আমার হাতটা ছাড়ুন, আমার লাগছে। নিশাত, কি হচ্ছে এখানে এসব? আর তোর বস তোর সাথে এরকম ব্যবহার করছে কেন? নীল আমার কাছে এসে স্যারের কাছ থেকে আমার হাতটা টান দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো। ওর হাতটা ছেড়ে দিন বলছি। আপনি আমাদের মধ্যে থেকে সরে যান। ওর হাত ধরার অধিকার আছে আমার, তাই ধরেছি আমি। আপনি আমাদের মধ্যে আসবেন না। অধিকার? কিসের অধিকার? ওর হাতে ব্যথা পাচ্ছে, ছেড়ে দিন ওকে। আর কোন অধিকার আপনি ওকে টর্চার করছেন? স্বামী হওয়ার অধিকারে। আমার স্ত্রীকে আমি মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করব। আপনি তৃতীয় ব্যক্তি হিসেবে আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। স্বামী মানে? কি বলছেন আপনি এসব? ইয়েস, নিশাত ইজ মাই ওয়াইফ। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে গেছি। কি বলছে উনি এসব? নীল আমাকে স্যারের কাছ থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে আমার দুই কাঁধে হাত রেখে, কি বলছে উনি এসব? তুই কোনো কথা বলছিস না কেন? হাউ ডেয়ার ইউ টাচ মাই ওয়াইফ। নীলের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে দিল। প্লিজ আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। নিশু, প্লিজ তুই বল, উনি কি সত্যি তোর স্বামী? ওনাকে তুই সত্যি বিয়ে করেছিস? নিশাত, উনি যা বললেন তা কি সত্যি? আম্মু, এটা ঠিক যে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আম্মু আর কিছু বলতে না দিয়েই এসে আমাকে একটা চড় মারলো আর বলল, তুই এভাবে আমাদেরকে ঠকালি, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি। আমাকে বললি কি আমি বাধা দিতাম? আমি তো তোকে বলেছিলাম বিয়ে করে নিতে, কিন্তু তুই তো বললি তুই এখন বিয়ে করতে চাস না। আর এটাও বললি তোর নাকি কোনো পছন্দের মানুষও নেই। তোর কথা শুনেই তো আমি নিলয়ের সঙ্গে তোর বিয়েটা ঠিক করলাম। আম্মুর কথা শুনে অনেক কান্না পাচ্ছে।
দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আম্মু সত্যিটা না জেনেই আমাকে ভুল বুঝলো। যে করেই হোক আম্মুর ভুল আমাকে ভাঙাতেই হবে। আম্মু আমার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করছে। হঠাৎ করেই স্যার বলল, দেখুন আপনি ভুল ভাবছেন, আমি সবটা না জেনেই নিশাদকে ভুল বুঝছেন। প্লিজ স্যার, এটা আমার পারিবারিক ব্যাপার, আমাদের মা মেয়ের মধ্যে আপনি ঢুকবেন না। দেখো এখন এই পরিবারটি শুধু তোমার একার নয়, আমারও। আর তুমি শুধু এখন এই পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছো। তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আর আমার স্ত্রীকে আমার সামনে যদি কেউ শুধু শুধু অপমান করে, তাহলে সেই অপমানের জবাব দেওয়া স্বামী হিসেবে আমার দায়িত্ব। দায়িত্ব কর্তব্য? স্যার, আপনি তো বিয়েটা নিজের ইচ্ছায় করেননি, আর আপনি এই বিয়েটাকে মন থেকে মানেনও না, তাহলে দায়িত্ব কর্তব্য পালনের প্রশ্ন আসছে কোত্থেকে? আমি কি তোমাকে বলেছি যে আমি এই বিয়েটা মন থেকে মানি না? আমি তো শুধু বলেছি এই বিয়েটা করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেভাবেই হোক আমাদের বিয়েটা তো হয়েছে। এই সত্যিটাকে তো আর আমাদের মেনে নিতেই হবে, তাই না? আপনার সাথে আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছি, খুব তাড়াতাড়ি আপনি ডিভোর্স লেটার পেয়ে যাবেন। শাট আপ! তুমি কার অনুমতি নিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছো? নিশাদ, কি হচ্ছে আমাকে একটু খুলে বলবি প্লিজ? আমি আর এই ব্যাপারগুলো নিতে পারছি না। এইমাত্র শুনলাম তুই বিয়ে করেছিস, আবার এখন শুনছি তুই ওকে ডিভোর্স দিতে চাইছিস। কি হয়েছে একটু ক্লিয়ার করে বল। আমি বলছি শুনুন, সেদিন আমাদের শ্যামলনগর যাওয়ার প্ল্যান ছিল। আমার ড্রাইভার অসুস্থ থাকায় কাজে আসেনি, আর ম্যানেজারের যাওয়ার কথা ছিল, কিন্তু সে একটা জরুরি কাজে বিজি হয়ে পড়ে, তাই আমাদের সাথে যেতে পারেনি। তখন আমি আর নিশাদ শ্যামলনগর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর সব কিছু খুলে বলল। ও আল্লাহ, এত কিছু ঘটে গেল, তুই আমাকে একবার জানালিও না। সরি আম্মু, তোমাকে বললে তুমি আরও টেনশন করতে, তাই বলিনি। ফোনে না হয় বললি, বাসায় এসে তো বলতে পারতি। কি বলতাম আমি যে আমার বিয়ে হয়ে গেছে তোমাদেরকে ছাড়া? আর আমি তো বলার সুযোগই পাইনি। রাতে ফিরে ঘুমিয়ে পড়লাম, সকালে উঠে অফিসে চলে গেলাম। সরি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝে। কি বলছো তুমি আম্মু? প্লিজ এভাবে বলো না। তুমি আমাকে মারবে, বকবে, যা ইচ্ছে তাই করবে, তার জন্য কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? এরকম কথা আর কখনো বলবে না। ওকে, সবটাই বুঝলাম, কিন্তু এখন এটা বল, ওনার সাথে ডিভোর্স হতে কতদিন সময় লাগবে? এই তুমি কি বলতে চাও? নিশাদের সঙ্গে আমার কখনো ডিভোর্স হবে না, আমি হতে দেব না। আর এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি এই প্রশ্নটা নিশাদকে করেছি, আর আপনি কি হতে দিবেন আর কি হতে দিবেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না। নীল, এখন একটু প্লিজ চুপ কর। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা আছে, এগুলো আপনাকে বলা ভীষণ জরুরি। বলো কি কথা? এখানে নয়, আপনি প্লিজ আমার সাথে আসুন। আর তোমরা সবাই এখানে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আর স্যার, আপনিও বসুন। আন্টিকে নিয়ে আমার রুমে চলে এলাম। আন্টি বললেন, বলো নিশাদ, কি বলবে? আন্টি, আপনি আমাকে কথা দিন যে আমার কথা রাখবেন। ওকে, কথা দিলাম, এবার বলো। আন্টি, আমি জানি এই পৃথিবীর মধ্যে নিলয় যদি কারো কথা শুনে থাকে, সে হলেন আপনি। তাই আমার বিশ্বাস একমাত্র আপনিই পারবেন এই কাজটা করতে। কি হয়েছে নিশাদ, আমাকে খুলে বলো। আন্টি, আমি সত্যি জানতাম না যে নিলয় আমাকে ভালোবাসে। আমি ভাবতাম নিলয় আমাকে সবার মতো বেস্ট ফ্রেন্ড ভাবে, কিন্তু সেদিন জানতে পারি নিলয় আমাকে ভালোবাসে। আর ওই দিনই আমি জানতে পারি যে ইরা নিলয়কে ভালোবাসে। আন্টি, আপনি বলুন আমি কিভাবে আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাবো? আর আমি তো নিলয়কে ভালোবাসি না, ইরা নিলয়কে অনেক ভালোবাসে। তাই আমি চাই ইরা নিলয়ের জীবন সঙ্গী হোক। নীল জানে যে ইরা ওকে ভালোবাসে? হ্যাঁ আন্টি, সেটাও অনেক আগে থেকেই জানে। আমি সব জানার পর ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কথা শোনেনি। তাই আমি সব কিছু আপনাকে জানালাম। এখন আপনি নীলকে একটু বোঝান। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা চলুন, এবার খেয়ে নেবেন। আচ্ছা চলো। বাইরে আসতেই দেখি সবাই আমাদের ওয়েট করছে। আম্মু সবার জন্য খাবার সাজাচ্ছে। আমাকে দেখে আম্মু বলল, কথা শেষ হয়ে থাকলে সবাইকে নিয়ে খেতে আয়। আসছি আম্মু। সবাইকে নিয়ে খেতে গেলাম। স্যারও আছে আমাদের সঙ্গে। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আঙ্কেল আন্টি নীলকে নিয়ে চলে গেল। স্যারকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আমার রুমে চলে গেলাম। এ কি, স্যার আমার বেডে শুয়ে আছে। এ কি স্যার, আপনি এখানে? হ্যাঁ, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এলাম, ভালোই লাগছে। ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আর বুঝতে পারলাম এটা আমার বউয়ের রুম, তাই শুয়ে পড়লাম। স্যার, এভাবে মিথ্যে মায়া বাড়ানোর কি কোনো মানে আছে? মিথ্যা মায়া মানে? কিছু না স্যার। তবে স্যার, কোনো চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পেয়ে যাবেন। এই কথাটা যদি আরেকবার বলো না, বলে দিচ্ছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
স্যার, অন্তত আমার সাথে এই নাটকগুলো করা বন্ধ করুন প্লিজ। আমার ইমোশনগুলোকে তোমার নাটক মনে হয়? না হওয়ার কি আছে? আপনি তো আমাকে বিয়ে করতে চাননি, আপনি তো আমাকে পছন্দও করেন না, তাহলে আমি এগুলোকে নাটক ছাড়া আর কি ভাববো? শোয়া থেকে উঠে বসেই আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে ঘুরিয়ে তার কোলে বসিয়ে দিল। তারপর আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলতে শুরু করলো, কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। সিমির অ্যাক্সিডেন্টের দিন তুমি অফিস থেকে বের হওয়ার পর আমিও বেরিয়েছিলাম, অফিসে ভালো লাগছিল না, তাই বেরিয়ে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপর যখন রায়ান